শাড়ির কুচিগুলো একটানে খুলে ফেলতে যাব, অমনি আমার বাঁ গালে সাপোর্টে একটা চড় বসিয়ে দিল নির্জন। আকস্মিক আক্রমণে গালে হাত দিয়ে তার দিকে হতভম্ব হয়ে তাকালাম। নির্জন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বললেন, আফরান জোহাইয়ের নির্জনকে তুমি এখনো চিনতে পারোনি গুঞ্জন। তোমার কি মনে হয় আমি এতটাই বোকা যে মেয়ে বোরকা ছাড়া এক পাও বাইরে দেয় না, সে আমার সামনে দাঁড়িয়ে এসব নাটক দেখাবে আর আমি বিশ্বাস করে নেব? হোয়াট আ ফুলিশ থট। আমি হতবাক। বলে কি এই ছেলে? আমার ব্যাপারে কিভাবে জানলো? তার মানে উনি আমাকে আগে থেকেই চেনে, আর আমি কি না বোকার মতো নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলাম? তাহলে কি বিয়েটা হয়েই যাবে? আমার নাম আফরান শেহরিজ, সবাই গুঞ্জন বলেই ডাকে। পড়াশোনার কথা বলে বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি। আর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ফেমাস পলিটিশিয়ান আফরান জোহাইয়ের নির্জন। আজ তিনি পরিবার নিয়ে আমাকে দেখতে এসেছেন, আর আমি বিয়েটা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাতে হাত কষলে এসব চিন্তা করতে করতে নির্জনের দিকে তাকিয়ে বললাম, দেখুন, আমি আমায় থামিয়ে দিয়ে নির্জন কাট কাট গলায় বললেন, যদি ভেবে থাকো এসব উদ্ভট ট্রিক্স কাজে লাগিয়ে বিয়েটা ভেঙে দেবে, তবে তোমার সে ঘুরে বাড়ি। বিয়ে আমি তোমাকে করছি, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ টু ইউ। এমন কথা শুনে নির্জনের দিকে বিস্ময় বিহ্বল দৃষ্টিতে তাকালাম। লোকটা বলে কি, আমার এত সাদের প্ল্যানটা এক বালতি জল ঢেলে দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে? আমি সেটা হতেই দিব না। একটা ঢোক গিলে বললাম, আপনি ভুল করছেন, পরে পস্তাতে হবে আপনাকে। আমি একদমই ভালো মেয়ে না। আমার অনেক বয়ফ্রেন্ড আছে, যখন যাকে ভালো লাগে তার সাথেই রিলেশনে যায়। আমার মতো মেয়েকে বিয়ে করে আপনি কেন নিজের জীবনটাকে বরবাদ করতে চাইছেন? নির্জন কিছুক্ষণ আমার দিকে পুরো কোচকে তাকিয়ে রইলেন, বিরক্ত নিয়ে বললেন, এত মিথ্যা এক নাগারে কি করে পারো তুমি গুঞ্জন? তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমি তোমাকে অনেক আগে থেকে চিনি? মাথাটা একটু কাজে লাগাও, এত বোকা হলে চলবে কি করে? বলে আমার দিকে দুপায়ে এগিয়ে এসে আমার শাড়ির আঁচল দু হাত ধরে কপাল পর্যন্ত টেনে দিলেন নির্জন। আমার একটু পিছিয়ে গিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে প্রসন্নের হাসি দিয়ে বললেন, নাও লুকিং পারফেক্ট। আমি বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি। আমার একটা কথাও উনি বিশ্বাস করলেন না, একটু সন্দেহও নেই তার মনে। তাহলে এতগুলো মিথ্যে বলে লাভটা কি হলো আমার? আমার ভাবনা শুধু ছিঁড়ে দিয়ে নির্জন বললেন, আমি জানতাম তুমি বিয়েটা ভাঙার জন্য কিছু একটা করবে, কিন্তু সেটা আমি হতে দেব না। অনেক কিছু তোমার অজানা, সবটা তোমায় না জানাতে পারলেও এটুকু জেনে রাখো, শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য বিয়েটা তোমায় করতে হবে। অবাক চোখে তাকিয়ে বললাম, আমার নিজের জন্য মানে? মানেটা জানার সময় এখন আসেনি গুঞ্জন। সময় এলে তোমার বাবা মাই তোমাকে বলবে। এখন চলো, বসার ঘরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নির্জন দরজার দিকে পা বাড়াতেই আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম, আমাকে আগে থেকে কিভাবে চেনেন? উনি আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন, হোয়াট ইজ লটেড ক্যান বি প্লটেড। আমার প্রশ্নের প্রেক্ষিতে এমন একটা জবাবের মানে খুঁজে পেলাম না। ব্রুকুসকে তাকাতে নির্জন বললেন, তোমাকে কিভাবে চিনি, কবে থেকে চিনি, এসব কোনো ফ্যাক্টর না। তোমায় বিয়ে করছি, এটাই আসল। সবসময় মানুষ যা চায় তা ঘটে না, অনেক সময় ভাগ্যই পরিস্থিতি তৈরি করে দেয়। বলে নির্জন দরজা ঠেলে বেরিয়ে গেলেন, আর আমায় ফেলে গেলেন এক গোলক ধাঁধার মধ্যে। কাল বাবা আমাকে বলেছেন বিয়েটা আমার জন্য অনেক জরুরি। আমি ভেবেছিলাম হয়তো আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা এমনটা বলছেন। সব বাবাই মেয়েদের বিয়ে নিয়ে কম বেশি চিন্তায় থাকে, এসব ভেবে বাবার কথাটা তেমন গুরুত্ব দিইনি আমি। উল্টো নিজের পড়াশোনা ক্যারিয়ার কথা চিন্তা করে বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিলাম। নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করলাম, কিন্তু আজ নির্জনের কথা শুনে মনে হচ্ছে অনেক বড় কোনো সত্য আছে যেটা বাবা মা আর নির্জন জানলেও আমি জানি না। কিন্তু সেটা কি? ভাবনার মাঝেই বাইরে থেকে বাবার গলা শুনতে পেলাম। গুঞ্জন, এদিকে আয় মা। সাথে সাথে বিরক্ত চারপাশে ঘিরে ধরলো আমাকে। ধুর, বিয়েটা আর আটকানোই যাবে না মনে হচ্ছে। বিড়বিড় করে নির্জনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে গেলাম। যেটা ভাবছি সেটাই হলো। সামনের মাসে আমার অনার্স ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরে বিয়ের তারিখ ফিক্সড হলো। নির্জনের মা আমার হাতে আঙুলে আংটি পরিয়ে তারপরে ক্ষান্ত হলেন।
তবে মানতে হবে আঙ্কেলের আন্টির অনেক ভালো, মুহূর্তেই মানুষকে আপন করে নিতে জানে। সন্ধ্যার পর স্টাডি রুমে দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য একটাই, বাবার কাছে থেকে আমার অজানা কথাগুলো শোনা। বাবা, তুমি কি ব্যস্ত? বাবা খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছিল, হয়তো কোনো কেসের ফাইল। আমাকে দেখে সে টেবিলে রেখে হাসি মুখে বললেন, আরে আমার মামুনি জি, যতই ব্যস্ত থাকি না কেন, তোর সাথে কি সেটার তুলনা চলে? আয় ভিতরে এসে বস। আমি বসতে বসতে বললাম, বাবা, আমার কেন এভাবে বিয়ে দিতে চাইছো? বিয়েটা কেন এত জরুরি? আমার আকস্মিক প্রশ্নের সম্মুখীন হয়ে বাবার মুখটা কালো হয়ে গেল। হয়তো এমন কথা আশা করিনি। শান্ত গলায় বললেন, এই ব্যাপারে তোকে কিছু বলতে চাই না আমি। সব কিছু জানতে হয় না। নিজের সুখের কথা ভেবেও কিছু কথা অজানা থাকাই ভালো, এটা মেনে নে। বাবার কথায় অবাক নহে পারলাম না। মুহূর্তেই চোয়াল ঝুলিয়ে মুখা হা হয়ে গেল আমার। বললাম, কিন্তু নির্জনকে তো বলেছো, আমাকে বলে সমস্যা কোথায়? আমি নির্জনকে কিছু বলিনি, ও আগে থেকে সবটা জানে। এর জন্য ওকে তোর জন্য সিলেক্ট করেছি। ও তোর সাথে ছায়া হয়ে থাকবে, দেখিস। আমার ভরসা আছে নির্জনের উপর। বাবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাই এনি চান্স তুমি কি আমার কোনো বিপদের আশঙ্কা করছো? ধরে নাও তাই। তবে আমার কাছে তোমার বিয়েটা ইম্প্যাক্ট নয়, বরং নির্জনের সাথে তোমার থাকাটাই ফ্যাক্ট। বাবার সব কথাই আমার মাথার কয়েক হাত উপর দিয়ে যাচ্ছে। এত ঘুরে ফিরে কথা বলছে কেন সেটাই বুঝতে পারছি না। আমার ব্যাপারে আমাকেই জানাতে নারাজ সবাই। সবটা কেমন যেন ঘোরাতে লাগছে। মাঝরাত, অন্ধকার আচ্ছন্ন ঘরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে গুঞ্জন। হঠাৎ বারান্দার দরজায় খট করে খুলে গেল, আর ঘরের ভেতরে অতি সাবধানে প্রবেশ করলো এক অকাত্য ছায়ামূর্তি। গুঞ্জন গভীর ঘুমে তলিয়ে আছে। পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ঘরে যে দ্বিতীয় এক ব্যক্তির আগমন ঘটেছে সেটা গুঞ্জন টেরও পেল না। ব্যক্তিটা কালো কোটের ইনসাইড পকেট থেকে এক ঝরঝরে ধারালো ছুরি বের করলো আর ধীরে ধীরে গুঞ্জনের দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে গুঞ্জন গভীর ঘুমে কাতর। নিদ্রা আচ্ছন্ন গুঞ্জনের দ্বার প্রান্তে মৃত্যু এসে কড়া নাড়ছে। ছায়ামূর্তিটা ঝাপসা আলোর অতি সত্বরকে গুঞ্জনের দিকে পা এগোচ্ছে। একদম কাছাকাছি পৌঁছে পা থামিয়ে দিল সে। একবার হাতে থাকা ছুরির দিকে, আর একবার গুঞ্জনের ঘুমন্ত মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। চোখে মুখে খেলা করছে হিংস্রতার আনন্দ। হিস হিসিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই তাহলে দাবার খেলার ব্ল্যাক কুইন, যাকে সরিয়ে দিলে চেকমেট হওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আজ তোমাকে কে বাঁচাবে? ছুরিটাই দুই হাত মুঠো করে ধরে সর্বশক্তি দিয়ে গুঞ্জনের পেটের মাঝ বরাবর গেঁথে দিতে যাবে, এমন সময় এক বলিষ্ঠ হাত এসে খপ করে তার হাত দুটো আঁকড়ে ধরল। ব্যক্তিটা হতবিহ্বল দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে পাশে ফিরতেই অন্য এক আগন্তুকে আবিষ্কার করল। তার রক্তবর্ণের জ্বলন্ত অগ্নিদয় দেখে চিনতে এক বিন্দু ভুল হল না। ভীতিকর পরিস্থিতিতে বাকরুদ্ধ হয়ে গেছে লোকটা। ঢোকের পর ঢোক গিলে গলা ভিজিয়ে অস্পষ্ট স্বরে বলল, আফরান জুবায়ের নির্জন। নির্জন নিজের হুডির পকেট থেকে করোনা ফর্ম বের করে গুঞ্জনের মুখে স্প্রে করে দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গুঞ্জন ঘুমের মধ্যেই সেন্সলেস হয়ে গেছে। স্প্রের ক্যানটা আবার পকেটে গুজে অজ্ঞাত লোকটার দিকে দৃষ্টি নিবদ্ধ করল সে। ঘন ঘন শ্বাস নিয়ে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণের পথ খুঁজে লোকটা। কিছু বুঝে ওঠার আগেই চেপে ধরা হাত দুটো মুচড়ে ধরে ছুরিটা নিজের হাতে বাগিয়ে নিল নির্ঝর। সাথে সাথেই মুখে ফুটে ওঠে এক তৃপ্তিমাখা হাসি। ভীতিকর পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর ও ভয়াবহ হয়ে ওঠে লোকটার জন্য। আত্মরক্ষা অসম্ভব জানা সত্ত্বেও পা দুটো পিছিয়ে যাচ্ছে তার। বারান্দার দরজা দিয়ে বের হওয়ার আগে নির্জন তার দাঁত বোধ করে দাঁড়ালো। মাস্কের উপর দিয়ে গাল চেপে ধরে দাঁত কিরমির করে বললে, তোর বসের প্ল্যানে যে বরাবরই ত্রুটি থাকে সেটা আজও প্রমাণ হলো। কাল তো লাশটা পাঠিয়ে দিয়ে আরিয়ান শুভ্রকে সেটা জানিয়ে দেব। বলেই একটা কাপড় দিয়ে লোকটার মুখ শক্ত করে বেঁধে দিয়েই বারান্দা দিয়ে দোতলার থেকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল নির্জন। নিচ থেকে কয়েকজন লোক এসে লোকটাকে টেনে নিয়ে যেতে লাগলো।
নির্জন ঘাড় ঘুরিয়ে গুঞ্জনের দিকে এক পলক তাকালো। আজ একদম ঠিক সময়ে পৌঁছতে পেরেছে বলেই মেয়েটাকে বাঁচাতে পেরেছে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। সকালের দিকে ঘুম ভেঙে যেতেই পিটপিট করে চোখ মেলে তাকালো গুঞ্জন। হাই তুলতে তুলতে উঠে বসে আড়মোড়া ভেঙে পাশে তাকালো। টেবিল ক্লথের দিকে নজর যেতেই চোখ দুটো কপালে উঠে গেল তার। 9টা বাজতে আর 10 মিনিট বাকি। এত দেরি করে ঘুম থেকে উঠেছে আজ ভেবেই ফট করে উঠে দাঁড়ালো। সাথে সাথেই মাথাটা এক প্রকার চক্কর দিয়ে উঠল। 2 হাতে কপাল চেপে ধরে আবার বসে পড়ে গুঞ্জন। এমন কেন হচ্ছে আজ? আগে তো কখনো হয়নি। হয়তো বেশি ঘুমানোর কারণে মাথা ভার হয়েছে আজ। তাই বিষয়টাতে আর পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে না খেয়ে বেরিয়ে গেল। ক্লাস শুরু হবে 10টায়। হাতে একদমই সময় নেই তার। আবারও হেরে গেলাম আমি। আবার আরিয়ান শুভ্রবকে বারংবার ব্যর্থ হতে হচ্ছে ওই নির্জনের কাছে। টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে সজরে ফ্লোরে ছুঁড়ে মারল শুভ্রব। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। রাগে ক্রমাগত ফোপানোর শব্দ কর্ণধ্বনিতে বাড়ি খাচ্ছে সবার। সমস্ত শিরা উপশিরা উষ্ণ রক্তস্রবণে বেয়ে চলেছে। চেহারায় তৃষ্ণার্ত হায়নার ন্যায় হিংস্রতা। শুভ্রবের বোনের শ্রাবণী বিরক্ত হয়ে হাতের তালুতে হাত ঘষতে ঘষতে বলল, ধুর, এই চান্সে ভেবেছিলাম মেয়েটাকে সরিয়ে দিতে পারবো, সব কিছু দৌড় করে এসে ভিজতে গেল। ড্যামিট। শুভ্রবের রাগে মুখটা মুহূর্তেই অবাকতায় ছেয়ে গেল। প্রশ্নবিদ্ধ চোখে বোনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সরিয়ে দিবে মানে? কিসের কথা বলছো তুমি? কাকে মেরে ফেলতে চেয়েছিলে? শেষোক্ত প্রশ্নটাই শুভ্রবের চোয়াল শক্ত হয়ে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সে সায়ন্তীর মুখের দিকে। সায়ন্তী আফসোসের তেরে বেফাস কথা বলে ফেলায় ধরা পড়ার চোরের ন্যায় হাঁসফাঁস করছে। কাপা কাপা গলায় বলল, নামটা শুনতেই ঘর কাঁপানো ধ্বনিতে হুঙ্কার ছাড়ল শুভ্রব। জাস্ট শাট আপ আপি, জাস্ট শাট আপ। যদি গুঞ্জনের গায়ে একটা আঁচড় কাটার কথাও তুমি কল্পনা করে থাকো, দেন ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। আমি কিন্তু এক মুহূর্তের জন্য ভুলে যাব যে তুমি আমার একমাত্র বোন। মাইন্ড ইট। সায়ন্তীর হকচকিত দৃষ্টিতে বিস্ময় হয়ে তাকায় নিজের ভাইয়ের দিকে। একটা বাইরের মেয়ের জন্য নিজের বোনকে এভাবে বলেছে। ভেতরে ভেতরে গুঞ্জনের প্রতি চাপা ক্ষোধে ফেটে পড়লেও ওপর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, মেয়েটাকে তুলে আনার কথাটাই মিন করেছিলাম আমি, তুই উল্টাপাল্টা ভাবছিস। যদি এটাই বলতে চেয়ে থাকিস তাহলে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে। আমি গুঞ্জনকে চাই অ্যাট এনি কস্ট। সায়ন্তী দাঁতে দাঁত চেপে বলল, মেয়েটার মধ্যে কি পেয়েছিস জানি না, ওর জন্য এত পাগলামি করার কি আছে? এর চেয়েও সুন্দরী মেয়ে এনে দিব তোকে। তৃতীয়বারের মতো বিকট ধ্বনিতে চিৎকার দিয়ে ওঠে শুভ্রব। চাই না আমার অন্য কোনো মেয়েকে, চাই না। আমার শুধু গুঞ্জনকেই চাই। শি ইজ মাই অ্যাডিকশন, বুঝেছ? ও আমার আসক্তি। বলেই ফোপাতে ফোপাতে বাড়ি থেকে বেরিয়ে গেল শুভ্রব। এদিকে শান্তি এক হাতে নিজের চুল আঁকড়ে ধরে ভাবছে কিভাবে গুঞ্জনকে মারার পরবর্তী প্ল্যান করা যায় আর শুভ্রবের মাথা থেকে ওই নামের ভূতটা নামানো যায়। ছেলেটা পাগল হয়ে গেছে। রাজ্যের বিরক্তি চোখে মুখে ফুটিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়েছে গুঞ্জন। নাক মুখ কুচকে চোখের সামনে দিয়ে শোষো করে চলে যাওয়া রিক্সাগুলো দেখছে সে। একটা খালি রিক্সাও পাচ্ছে না। এদিকে ঘড়ির কাঁটায়ও যেন শত্রুতার করে দ্রুত গতিতে ঘুরছে। হতাশ ভঙ্গিতে শ্বাস ফেললেও চোখের সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক কষল। গুঞ্জন ভুরু কুচকে তাকাতেই ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি গ্লাস নামিয়ে ভুরু উঁচিয়ে বলল, কি ব্যাপার শ্যামাবতী? এই সময় রাস্তার কুকুরগুলোর সাথে কাবাডি খেলার শখ হচ্ছে নাকি? এভাবে সঙ্গের মতো দাঁড়িয়েছো কেন? উদ্ভট ধাঁচের অযৌক্তিক প্রশ্ন কবলে পড়ে গুঞ্জনের রাগে ফুসফুস করতে করতে বলল, আপনাকে বলতে বাধ্য নই, রাগ না উঠিয়ে নিজের রাস্তা মাপুন। নির্জন দাঁত কেলিয়ে হেসে বলল, নিজের রাস্তায় তো মারছে। বউ আমার রাস্তায় দাঁড়িয়ে রোদে পুরো মরছে আর আমি গাড়ি টেনে চলে যাব? আমায় কি এতটা ইরেসপন্সিবল মনে হয় তোমার? আপনার সাথে যাব না আমি। কেন যাবে না? গাড়িটা পছন্দ হয়নি? জানো আমার গাড়িতে আমার পাশে বসার জন্য কত কত মেয়ে লাইন ধরে। গুঞ্জন হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, না, জানি না, জানতেও চায় না। ওইসব মেয়েদের কাউকে নিজের পাশে বসিয়ে ঘোরাঘুরি করুন গিয়ে। আপনার পাশে বসছি না। কথা শেষ করার আগেই নির্জন গাড়ি থেকে বেরিয়ে এক টানে কোলে তুলে নিতেই বাকরুদ্ধ হয়ে গেল গুঞ্জন।
অক্ষিগুলো গোল গোল করে তাকিয়ে থাকতেই নির্জন ফ্রন্ট সিটে বসিয়ে ওর সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, যেটা আমার চাই সেটা আমার চাই। কিভাবে আদায় করে নিতে হয় সেটা আফরান জোহাইর নির্জনের বেশ ভালো করে জানা আছে। দিস ইজ সাচ এ ব্যাড হ্যাবিট, গুঞ্জন। প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে গেছে গুঞ্জন। অক্ষিপট এখন অস্বাভাবিকভাবে গোল গোল করে তাকিয়ে আছে নির্জনের দিকে। অপরূপ এরূপ পরিস্থিতি উপলব্ধি করতেই নির্জন হতাশ মিশ্রিত স্বরে বলল, খিদে পেয়েছে? সকালে কিছু খাওনি? তাহলে বলো, তোমায় খাবার এনে দিচ্ছি। এভাবে চোখ দিয়ে আমায় গ্রাস করলে তো আমার লজ্জা লাগে, বুঝো না কেন? স্বগতির কণ্ঠে এমন উদ্ভট বক্তব্য কর্ণগোচর হতেই গুঞ্জন সম্বিত ফিরে পেল। শুরু ভ্রুদ্বয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ ফেলে বলল, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার চোখ দিয়ে গিলে খাচ্ছি? নির্জন গাড়ি স্টার্ট দিতে দিতে এক হাতে নিজের চুলগুলো নাড়িয়ে দিয়ে বলল। তুমি করলে দোষ নাই, আর আমি বললেই দোষ। ইন্টারেস্টিং রুল। রাগ মিশ্রিত কণ্ঠে গুঞ্জন বলে উঠল, আপনার ইন্টারেস্ট নিজের পকেটে রাখুন, যত সব। আমি করে তুলে গাড়িতে বসালেন কেন? আশেপাশের মানুষেরা কি ভাবলো? নির্জন ব্যাপারটাকে একদমই তোয়াক্কা না করে বলল, কি ভাববে আবার? সবাই তোমার মতো বোকা না। তারা বুঝবে যে আমাদের মাঝে প্রেম ভালোবাসা চলছে। ব্যাপারটা অস্থির হয়েছে, তাই না মিস আফরা সেহরিশ? বলেই চোখ টিপ মেরে দিল নির্জন। গুঞ্জন চোখ পাকিয়ে রাগান্বিত ভাবেই তাকাতেই নির্জন হাসতে লাগলো। গুঞ্জন বিরক্তি নিয়ে পাশ ফিরে খোলা হাওয়ার উপভোগ করতে লাগলো। কথা বাড়ালেই কথা বাড়বে। আপাতত কথা কাটাকাটি করার কোনো ইচ্ছেই নেই তার। পাশে বসে বসে বাসখাইয়ের মতো সূক্ষ্ম দৃষ্টিতে পারিপার্শ্বিক পরিস্থিতি স্ক্যান করে চলেছে নির্জন। গত রাতের ঘটনা যদি গুঞ্জন জানতো, তাহলে এত বিরক্তিভাব কোথায় গিয়ে দাঁড়াতো সেটা নিয়েও তার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হয়তো কালকের চটটা গুঞ্জন মেনে নিতে পারেনি। পাশাপাশি ওর অনিচ্ছা সত্ত্বেও নির্জন জোরপূর্বক বিয়েটা করেছে। বিরক্ত হওয়াটা কোনো আঙ্গিকেই অস্বাভাবিক নয়, কিন্তু সেই সব ভাবনার চেয়ে শুভ্রবকে নিয়ে চিন্তাটাই নির্জনের কাছে মুখ্যম। শুভ্রবকে গুঞ্জনকে খুন করাতে চাইল, যদিও গুঞ্জনকে নিজের করতেই চায়, নাকি শুভ্রবের অজ্ঞাত সারে তৃতীয় পক্ষের কোনো সাজি চলছে সেটা নির্জন বা শুভ্রব উভয়ের অজানা। বিষয়টা ক্রমশই ঘোলাটে হয়ে যাচ্ছে। গভীর চিন্তামুক্ত থাকার মাঝেই গাড়ি গিয়ে ভার্সিটির গেট দিয়ে থামল। নির্জন পাশ ফিরে গুঞ্জনের দিকে তাকাতেই দেখল সে এখনো বসে আছে। বোঝাই যাচ্ছে সে কোনো ভাবনার রাজ্যে বিচরণ করছে এখন। কানের কাছে তুড়ি বাজিয়ে নির্জন বলল, এই যে মিস শ্যামাবতী, গাড়ির ভেতরে জীবন পার করে দেওয়ার প্ল্যান আছে নাকি? ইফ ইউ উইশ, আই হ্যাভ নো প্রবলেম। তোমার মতো একটা বউ পেলে আর কিছু কি লাগে বলো? সচকিত ভঙ্গিতে বিস্ফোরিত চোখে তাকালো গুঞ্জন। চোখ রাঙিয়ে রাগান্বিত স্বরে বলল, বিয়েটা এখনো হয়ে যায়নি যে আমায় বারবার বউ বউ বলে কানের মাথা খাবেন? আর আমার একটা নাম আছে, এসম শ্যামবতী টতি না বলে নাম ধরে ডাকলেই খুশি হব। এরকম কথা শুনে গুঞ্জন বিস্ময় বিভোর দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো, কিন্তু নির্জনের বাঁকা ভঙ্গি ও আচরণ একদমই স্বাভাবিক। ঠান্ডা মাথায় একের পর এক বক্তব্য দিয়ে মানুষের মস্তিষ্ক গ্রাস করতে পারা বিরল যোগ্যতা আছে তার। মাথার নিচে দুহাত রেখে সিটে হেলান দিয়ে বসে নির্জন বলল, তুমি তো আমার শ্যামাবতী, শ্যামাঙ্কিনী। আমার লাইফের স্পেশাল মানুষগুলোকে আমি সবসময় স্পেশাল নামেই ডাকি, ভবিষ্যতেও ডাকবো। কি ওভাবে তাকিয়ে আছো কেন? হোয়াট এভার। আর বাকি রইলেও তোমায় বউ বলে ডাকার কথা। কাল বলেছিলাম না বিয়ে আমি তোমাকেই করছি, অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ টু ইউ। সো এটা ম্যাটেরিয়ালাইজ আমি করবই করব। নির্জনের কথা শেষ হতে না হতেই গুঞ্জন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সুতরাং মানেটা এটাই দাঁড়ায় যে আপনি বিয়েটাকে নিজের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করেন, শুধুমাত্র সেটা জেতার জন্যই আমায় বিয়ে করছেন। আমরা হার জিতের কবলে পড়ে একটা সম্পর্কে আবদ্ধ হচ্ছি যেখানে কোনো শ্রদ্ধাবোধ নেই, আর না আছে কোনো বিশ্বাস বা ভালোবাসা। তাহলে তোমার ক্লাসের কিন্তু লেট হয়ে যাচ্ছে, যাও এখন। আপন মনে এক নাগারে এত কথা বলার মাঝে হঠাৎ নির্জনের মুখে এমন কথা শুনে ভ্রু কিঞ্চিত করে তার মুখের দিকে তাকালো গুঞ্জন। দেখলো নির্জন থমথমে চেহারায় সামনের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে একরাশ গাম্ভীর্য। হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ নির্জনের এমন গম্ভীর পরিবর্তন দেখে অবাক হলো গুঞ্জন। নানা প্রশ্ন ক্রমাগত উকিঝুঁকি দিচ্ছে তার মনে। সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই নির্জনের চেহারার রং পাল্টে গেল কেন?
কৌতূহল ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে গুঞ্জন প্রশ্ন ছুড়ে দিতে যাবে এমন সময় নির্জন ঝাড়ি মেরে বলল, যেতে বলেছি না এখান থেকে? এখন কি কোলে তুলে কাছে বসে দিয়ে আসবো? আকস্মিক ধমকে গুঞ্জন কেঁপে উঠল। প্রথমে ভীত দৃষ্টিতে তাকালেও মুহূর্তের আগে চেহারা লাভাবর্ণ ধারণ করলো। সজোরে ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে বেরিয়ে আবার ঠাস করে সেটা লাগিয়ে দিল। হঠাৎ ধূপধাপ শব্দ কানে বাজতেই নির্জন সম্বিত ফিরে পেয়ে বাইরে তাকালো। ততক্ষণে গুঞ্জন অনেকটুকুই এগিয়ে গেছে। হুট করে এভাবে রেগে গিয়ে গুঞ্জনকে বকা দেয়া এখন নিজের প্রতি রাগ লাগছে নির্জনের। যাই বলুক, এইভাবে ধমক দেয়া মোটেও উচিত হয়নি। ভাবনা চিন্তার পাট চুকিয়ে পাবলিক প্লেসে ব্যতিব্যস্ত গাড়ি থেকে বের হয়ে গেল নির্জন। গলা ঝেড়ে গুঞ্জনকে পেছন দিকতেই ডাক দিলেও সে শুনল না। নিজের মতো পা চালিয়ে দৃষ্টির পরিসীমার বাইরে চলে গেল। আহত চাহনিতে দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল নির্জন। গাড়ি ড্রাইভ করতে করতেই নিজের অ্যাসিস্ট্যান্টকে কল লাগালো নির্জন। নেহাল, কোথায় আছিস এখন? আমি তো পার্টি অফিসে ভাই। কেন, কিছু হইছে? শুভ্রবের পরিবার সম্পর্কে খবর লাগা। নিহাল এমন কথার মর্মার্থ ধরতে না পেরে বলল, পরিবারের খবর কেন ভাই? না মানে আপনি তো কখনো কোনো অপ্রয়োজনীয় কাজ করেন না, তাই? প্রয়োজন আছে বলেই কাজটা করতে বলছে। বিষয়টা কেমন যেন বিদঘুটে লাগছে, তাই কোনো ক্লু খুঁজছে আমি। ভাই যাই বলেন না কেন, শুভ আপনাকে ফলো করছে এটা নিশ্চিত। নয়তো ভাবির সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার খবর কিভাবে লিক হলো, আর সেদিনই ভাবির উপর আক্রমণ করলো? নির্জন বাঁকা হেসে বলল, তোর এখনো মনে হচ্ছে খুন করার প্ল্যানটা শুভ্রবের? শুভ্রবকে আমার চেয়ে ভালো চেনে এমন কোনো তৃতীয় ব্যক্তি আছে বলে আমার জানা নেই। ও কখনো গুঞ্জনকে মারতে চাইবে না, ইভেন মারার কথা চিন্তাও করতে পারবে না কোনোদিন। নিহাল বোকার মতো তাকিয়ে প্রশ্ন করল, গুঞ্জন কে ভাই? তোর ভাবি আফরা সেরিস, ওর ডাকনাম গুঞ্জন। নিহাল দাঁত কেলিয়ে হেসে বলল, বাহ ভাই বাহ, নির্জন আর গুঞ্জন মিলটা মনে হয় উপরওয়ালাই সেট করে দিছে। আমি তো আপনার বিয়ে নিয়ে হ্যাপি এক্সাইটেড। নির্জন বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এক্সাইটেডের বাচ্চা, ইচ্ছে করে গান বাজিয়ে দুটো লাগিয়ে দিতে। যে কাজটা করতে দিয়েছে সেটা আগে কর। বলেই ফোন কেটে দিল নির্জন। শুভ্রম নামক প্রতিদ্বন্দ্বী প্রতিনিয়ত চক্রান্তের বেড়াজালে কিষ্ট সে। এমন ঝামেলাপূর্ণ জীবনে শান্তি দেখা কবে মিলবে জানে না। সন্ধ্যা গনিয়ে রাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তবুও এখনো শুভ্রমের কোনো খবর নেই। চিন্তিত ভঙ্গিতে বারংবার ছটফট করছে সায়ন্তী। রাতে দেরি করে বাড়ি ফেরাটা যে শুভ্রমের জন্য নতুন তেমনটা নয়, কিন্তু সায়ন্তীর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে এই প্রথম দেখা গেল শুভ্রমের। ফোনটাও বারবার বন্ধ বলছে। ক্রমশ পরিস্থিতি ধৈর্য সীমার বাইরে চলে যাচ্ছে সায়ন্তীর জন্য। বাধ্য হয়ে গাড়ির চাবি নিয়ে নিজেই বের হয়ে গেল ঘর থেকে। মেন ডোরের কাছাকাছি যেতেই সামনে তাকিয়ে সায়ন্তী স্থির হয়ে গেল। শীত দ্বারা বিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল তার। তুমি মই আসক্তিতে আক্রান্ত আমি গুঞ্জন, আমার ট্রিটমেন্ট করবে প্লিজ শ্যামাঙ্গিনী আমার। শোয়া থেকে ধাপ করে উঠে বসে গুঞ্জন। জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণের পথ খুঁজছে সে। সারাদিনের ধকল শেষে বাসায় পৌঁছে খেয়ে দিয়ে পরিশ্রান্ত শরীরে বিছানায় এলিয়ে দিয়েছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত শব্দমালা প্রতিধ্বনি ঘুমের ঘোরের কানে বাজতে লাগলো তার। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো গুঞ্জন। রাত 12টার কিছুর ওপরে রয়েছে ঘড়ির কাঁটা। ফোনের দিকে চোখ পড়তেই দেখলো সেটাও বারংবার কম্পিত হচ্ছে। নাম্বারটা দেখেই চোখে মুখে বিরক্তি নিয়ে আবার শুয়ে পড়ল গুঞ্জন। কল্পনায় ধ্বনিত হওয়া কথাগুলো মাথার থেকেই বেরিয়ে গেল তার। এদিকে গুঞ্জনকে ক্রমাগত কল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে নির্জন। মেয়েটাকে রাগের মাথায় কষ্ট দিয়ে ফেলেছে আজ। এখন কথা না বললে তার মধ্যকার অনুতপ্ত বোধটা কমবে না একদমই। ছেলেকে এরকম হাসপাস করতে দেখে পিছন থেকে মিসেস নিহা বলল, এমন ছটপট করছিস কেন নির্জন? কিছু কি হয়েছে? মায়ের কথা কানে যেতেই পেছন ফিরে তাকালো নির্জন। বিছানার দুহাত ছড়িয়ে বসে হতাশ মিশ্রিত কণ্ঠে বলল, তোমার বৌমাকে আজ কড়া করে কথা শুনে দিয়েছে মা, মেয়েটা রাগ করেছে আমার উপর। মিসেস নিয়া হাসলেন। ছেলের পাশে বসে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, এখন কি রাগারাগি করার সময়? মেয়েটার পরিস্থিতিটা একবার বোঝো। ও তো এখন একটা অবুঝ শিশুর মতো। যদি আগের স্টেজে থাকতো তাহলে অন্য কথা ছিল। নির্জন আহত দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। মায়ের কোলে মাথা রেখে ভাঙা গলায় বলল, সহ্য হয় না মা, আমার একটু সহ্য হয় না। ওর চোখে নিজেকে এমন অপরিচিত হিসেবে দেখাটা কতটা যন্ত্রণাদায়ক, তো এভাবে ফেস না করলে বুঝতেই পারতাম না।
আমার শ্যামাঙ্গিনী এখন আমায় আর ছেড়ে না মা। মিসেস মিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভাগ্য যেহেতু এমন একটা দিন দেখিয়েছে, সহ্য করা ছাড়া আর কি উপায় আছে কোনো? তবে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। গুঞ্জন এই বিয়েটাকে হার জিতের সাথে কম্পেয়ার করেছে। আমি নাকি ওর সাথে সম্পর্ক বাঁধছি শুধুমাত্র নিজের জেতার জন্য। তার মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই। এটা কোনো কথা হলো? মা বলো, ওকে ভালো না বসলে কাকে ভালোবাসবো আমি? কাকে? চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়েছে নোনা জল। দৃষ্টি ক্রমশই ঘোলাটে হয়ে উঠছে নির্ঝনের। নিজের ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো আজ উথাল পাতাল করছে বেরিয়ে আসার জন্য। নিজের ছেলের মনের অবস্থা অনুভব করতে চাইছেন মিসেস নিয়াল। তার চোখও ঝাপসা। আঁচলের চোখ ঘষতে ঘষতে বললেন, মেয়েটা কি জানে ও তোর বিয়ে করাবো? তোর ভালোবাসা গুলো তো ওর মনে নেই, তাই না? ও তোকে ভালোবাসে, ভুলে গেছিস ওর পাগলামিগুলো? ওর মনের অনুভূতিগুলোই ওকে বুঝিয়ে দিবে সবটা। সে সময়টুকু অন্তত ধৈর্য ধর। নির্ঝন ধরা গলায় বলল, ধৈর্য ধারণ যে এতটা কষ্টকর জানা ছিল না আমার। আমাকে এভাবে পুড়িয়ে গুঞ্জন ঠিকই আরামের ঘুম দিচ্ছে, কিন্তু আমি চোখের পাতা এক করতে পারছি না। আমার ভেতরের ক্ষতটা যদি তোমায় দেখাতে পারতাম মা, দেখলেও হয়তো বুঝতে না। অ্যাজ অনলি দ্য বেয়ার অ্যান্ড নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস। মিসেস নিয়াল আনমনেই হাসলেন। ছেলে তার বড় হয়েছে, ভালোবাসতে শিখে গেছে ঠিকই, কিন্তু সন্তানের দুঃখ বোঝার মতো বোধ শক্তি তার এখনো হয়নি। হবেই বা কিভাবে? নির্ঝনের সংসার সাজানোর আগেই যে তার ভেঙে দুটুকরো হয়ে গেছে। সেখানে পিতৃসুখ খোঁজ করা নিতান্তই বিলাসিতা ছাড়া কিছু নয়। সন্তানের কষ্টটা মায়ের চেয়ে বেশি কেউ উপলব্ধি করতে পারে না। তবে তোর কথাটাও ঠিক, যার কষ্ট সেই ভালো বোঝে। কিন্তু এখন এভাবে ভেঙে পড়িস না, ধীরে ধীরে আগাতে হবে তোকে। মায়ের আশ্বাসে কিছুটা স্বাভাবিক হলো নির্ঝন। চোখ মুছে বলল, হ্যাঁ, নজর রাখছে সব দিকে। গুঞ্জনের বাসায় তো আর গেলে কোনো লাভ হবে না। পরশুদিন আবার ওর ভার্সিটি যাব, দেখা করব। কিন্তু এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মিসেস নিয়া ছেলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। নির্ঝন বাঁকা হেসে কিছু না ভঙ্গিতে মাথা নাড়ল। সায়ন্তীর অক্ষিগোলক বড় বড় করে সামনে দাঁড়ানো শুভ্রমের পাশের ব্যক্তিকে দেখে চলেছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন, বাস্তব নাকি কল্পনা? উত্তর খোঁজার চেষ্টাও করছে না সায়ন্তী। অবাকতার ক্রমশই ভীতি সন্তুষ্ট করে তুলতে লাগলো তাকে। চকিত দৃষ্টিতে ইতস্তত বিচরণ করে চলে। ভয়টা শুভ্রমের দৃষ্টিগোচর না হলেও তার পাশের ব্যক্তিটি সবটা গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে। আপি এভাবে স্ট্যাচু হয়েই দাঁড়িয়ে থাকবি নাকি? ড্যাড বেঁচে আছে আপি, ভাবতে পারছিস তুই? আমার ড্যাড বেঁচে আছে এখনো। শুভ্রমের কণ্ঠে উৎফুল্লতা। অবুঝ শিশুর মতো সবচেয়ে প্রিয় বস্তুটি ফিরে পাওয়ার আনন্দ তার চোখে মুখে। কিন্তু সায়ন্তী সেটা শুনেও শুনল না, দেখেও দেখল না। তবে এটা ঠিকই বুঝে গেছে সে স্বপ্ন দেখছে না, আর এটা কোনো নিছক কল্পনাও নয়, সবটা সত্যি। এতদিন নিজের বাবা মাকে মৃত্যু বলে জেনে আসলেও তার বাবা এখনো বেঁচে আছে। সৌভিক আপনার দুপা এগিয়ে এলেন সায়ন্তীর দিকে। একটা নকল হাসি মুখে ঝুলিয়ে বললেন, হোয়াটসঅ্যাপ মাই চাইল্ড, আমার অ্যারাইভালে কি খুশি হনি তুমি? আফটার অল তোমার বাবা এত বছর পর তোমার সামনে দাঁড়িয়ে আছে, একদম জীবিত অবস্থায়। মৃত মানুষ বেঁচে উঠলো, কেমন হলো ব্যাপারটা? সায়ন্তী সকচিত ভঙ্গিতে কেঁপে উঠে তাকালো নিজের বাবার দিকে। চক্ষু ধুয়ে তিরাসের খেলা চলছে তার। তার মৃত পিতা কিভাবে বেঁচে ফিরল জানা নেই, এখন জানার ইচ্ছেও নেই। কিন্তু সব সত্যি কারো কর্ণগোচর হয়ে গেল কিনা নিজেকে সামলে জোরে নিঃশ্বাস ছেড়ে আহ্লাদি স্বরে সায়ন্তী বলল, আমার বিশ্বাসই হচ্ছে না ড্যাড, তুমি এখনো বেঁচে আছো। আমার খুশি তোমার কাছে কি করে এক্সপ্লেন করবো ড্যাড? মম কোথায়? শেষোক্ত প্রশ্নে কর্ণগোচর হতেই সৌভিক আপনাদের চেহারা আধার নেমে এলো। বিস্ময় গলায় বললেন, উপরওয়ালা এতটাও সদয় হননি আমার প্রতি সেদিন। স্বার্থপর হয়ে গিয়েছিলাম, অর্থাৎ স্বার্থপর হতে বাধ্য হয়েছিলাম। তোদের মা নিজে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন, তবুও আমায় বাঁচানোর শেষ চেষ্টা করেছিল। সেজন্যই আজ আমি এখানে। কণ্ঠ রোধ হয়ে এসেছে ক্রমাগত, তবুও ধরা গলায় কথাগুলো বললেন সৌভিক আপনান। শান্তি ভুরুকুটি কুঞ্চিত করে তাকালো, সন্ধিগত কণ্ঠে বলল, তাহলে এতদিন কোথায় ছিলে? এত দেরি করে আমাদের কাছে ফিরলে কেন?
অন্তত জানাতে তো পারতে। সৌভিক আপনার হাসলেন, তার ছিল মিশ্রিত হাসি। স্বগক্তি কণ্ঠে বললেন, এতদিন ট্রিটমেন্ট চলেছিল আমার, তাই ফিরতে পারিনি। আর তোদের জানানোর কথা জিজ্ঞেস করলেই বলবো ইচ্ছে করেই জানাইনি। ভালোই তো ছিলি তোরা। শুভ্রম অভিমানী সুরে বলল, দিস ইজ নট ডান ড্যাড। আমাদের মনের অবস্থাটা একবার ভেবে দেখতে পারতে। ওপর দিয়ে যা দেখায় ভেতরটা সবসময় তেমন হয় না। এক্স্যাক্টলি, আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু নিজের সেফটি নিয়ে তো একবার ভাবতে হবে। বলা তো যায় না শত্রুপক্ষ কখন কোথায় ওত পেতে থাকে। সায়ন্তী চমকে তাকালো নিজের বাবার দিকে। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, এতদিন কোথায় ছিলে তাহলে? সেসব কথা পরে হবে, এখন একটু রেস্টের দরকার। শুভ্রম সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, অনেকটা ধকল গেছে আজ তোমার ওপর দিয়ে। পরে এসব আলোচনা করা যাবে। এখন চলো যার যার রুমে। সায়ন্তী তাদের যাওয়ার দিকে তাকিয়ে হাতে হাত ঘষতে লাগলো। কৌতূহলী মনে হাজারো প্রশ্নের উকি দিচ্ছে তার। গালে দাবান মার্কা জ্বর খেয়ে ভরা ক্যাম্পাসে সবার সামনে মান সম্মানের 12টা বেজে গেছে গুঞ্জনের। হতভম্ব হয়ে চরের উৎসদাতা ব্যক্তির দিকে তাকালো সে। নির্জন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, এখানে কি পড়াশোনা করতে আসো নাকি প্রেম বিনিময় করতে? অন্য কারো সাহস কি করে হয় তোমাকে প্রেম নিবেদন করার? সবার দৃষ্টি তাদের দিকে। গুঞ্জনের সামনে হাঁটু মেরে বসে থাকা ছেলেটা অবাক চোখে তাকিয়ে সবটা বোঝার চেষ্টা করছে। ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, নির্জন ভাই, আপনি কোনজনকে বকেছেন কেন? ওর তো কোনো দোষ নেই, আমি ওকে। জাস্ট শাট আপ। তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? তোর থেকে গুঞ্জনের দোষটা বেশি। ছেলেটা ঢোক গেলে 2 পা পিছিয়ে গেল। গুঞ্জান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে সারা বলল, নির্জন ভাই, তোকে কিভাবে চিনি? তোর কোনো কাজিন টাজিন হয় নাকি? গুঞ্জন শুধু না বোধক মাথা নাড়ল। নির্জন জোরে শ্বাস নিয়ে গুঞ্জনের দিকে এক অকাঙ্ক্ষিত প্রশ্ন ছুড়ে বলল, এই ছেলেটাকে ভালোবাসো? গুঞ্জন চোখ বড় বড় করে তাকালো। অতি বিস্ময়ে নির্বাক হয়ে গেছে সে। বলল, আপনি এসব? কথা শেষ হওয়ার আগেই নির্জন দাঁতে দাঁত ঘষে বলল। সে ইয়েস নো ড্যাম ইট। ধমক খেয়ে গুঞ্জান ভয়ে ভয়ে ডানে বামে মাথা নাড়িয়ে জানান দিল সে ভালোবাসে না। তাহলে ও যখন তোমার সবার সামনে আই লাভ ইউ বললো, তখন খাম্বার মতো দাঁড়িয়ে ছিলে কেন? ডিরেক্টলি না বলে দিতে পারলে না? অতিশয় ক্রোধে বারংবার গর্জে ওঠে নির্জন। গুঞ্জন আমতামতা করে বলল, আসলে আমি অবাক। চলো আমার সাথে। নির্জন হুট করেই গুঞ্জনের হাতের কবজি চেপে ধরল। সবার মাঝখান থেকেই গুঞ্জনকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে সে। কেউ এগিয়ে এসে কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ কম বেশি সবাই ওকে চেনে। গাড়িটা একটা জনমানব শূন্য রাস্তায় এসে থামলো। গুঞ্জন সারা রাস্তা একটা কথাও বলেনি। অপরিচিত রাস্তা দেখে জিজ্ঞাসাও করেনি কোথায় নিয়ে যাচ্ছে তাকে নির্জন। এখনো কিছু বলছে না, চুপচাপ বাইরে তাকিয়ে আছে। কোনো এক অজানা কারণে নির্জনের উপর সে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারে। কেন যে মনে হয় নির্জন তার পাশে সব সময় থাকবে। মস্তিষ্ক বারবার নির্জনকে তার কাছে অপরিচিত ব্যক্তি হিসেবে জানান দিলেও মন স্বভাবতই বিপরীতে নির্দেশনা দেয়। সবচেয়ে বেশি আপন মনে হয় তাকে। এমনকি নির্জনের শাসনগুলোতেও রাগ করতে পারে না গুঞ্জন। তবে সামান্য কারণেই অভিমান জমে ওঠে মনে। কিন্তু কেন এমন হয়? নির্জন সাথে তো সে কোনো সম্পর্ক এখনো আবদ্ধ হয়নি। তাহলে এসব অদ্ভুত অনুভূতির পৃষ্ঠে কোন যুক্তি মেলাবে সে? গভীর ভাবনায় মগ্ন থাকা অবস্থায় গালে ঈষৎ উষ্ণ স্পর্শ পেতে কেঁপে উঠে পাশ ফিরে নির্জনের দিকে তাকালো গুঞ্জন। কিসের স্পর্শ ছিল এটা? দ্বিতীয়বারের মতো তার গালে ঠোঁটের স্পর্শ একে দিয়ে হাত ছুঁয়ে দিতে দিতে নির্জন বলল, খুব লেগেছে তাই না? এই নিয়ে 2 বার তুমি আঘাত করলাম। আম সরি শ্যামাকে নিয়ে। তার টাইমের জন্য আর কখনো আঘাত করবো না, দেখে নিও। 3য় চটটা যেন তোমার গালে না পড়ে, আমার গালে পড়ে। গুঞ্জন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। নির্জন কাছাকাছি থাকায় তার ভেতরে এক অন্যরকম ঝড় চলছে, যার তাণ্ডবে মস্তিষ্কে নানা কথা ঘুরপাক খাচ্ছে। সেই চিরপরিচিত স্মেল, নির্জনের স্পর্শটাও অনেক পরিচিত অনুভব হচ্ছে। যেন বউ আগে এরকমভাবে কেউ ছুঁয়েছিল তাকে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রাগ করো না প্লিজ। আসলে ছেলেটা তোমার প্রপোজ করলো আর তুমি রিজেক্ট করছিলে না। ওর উপর খুব রেগে গেলেও তোমার সাইলেন্ট থাকতে দেখে রাগটা আলটিমেটলি তোমার উপরে ছেড়ে ফেলেছে। সবার সামনে এরকম বিহেভ করাটা উচিত হয়নি। তুমি আবারও চড় দিলাম, নিজের উপরে রাগ লাগছে।
নির্জনের কথা শুনে ভাবনার সুতো ছিঁড়ে গেল গুঞ্জনের। পুরকৃতস্থ হতেই নিজের গালেই নির্জনের হাত দেখে ভুরু কুঁচকে গেল তার। এতক্ষণ চিন্তায় মগ্ন থাকা একটা ঘোরের মধ্যে ছিল সে। নিজেকে প্রচণ্ড অদ্ভুত মনে হচ্ছে। আচ্ছা, সে কি নির্জনের প্রতি দুর্বল হয়ে পড়েছে, নাকি নির্জন তার পূর্ব পরিচিত? হয়তো এটা দুর্বলতা। গুঞ্জন নিজেকে দুর্বল হতে দিবে না। এখন একে একে সবটা মনে হতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। ঝামটা মেরে হাত সরিয়ে সপাটে এক চর বসিয়ে দিল নির্জনের গালে। বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, নাটক করছেন আমার সাথে? সবার সামনে আমায় অপমান করে এখন এসব বলে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আর আমায় এভাবে স্পর্শ কেন করছেন? সাহস কোথা থেকে পেলেন? ভুলে যাবেন না, বিয়েটা এখনো হয়ে যায়নি। আপনি আমার কাছে একটা পরপুরুষ। আমায় স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। একদমই এতগুলো কথা বলে একটা নিঃশ্বাস নিয়ে নির্জনের দিকে তাকালো গুঞ্জন। নির্জনের চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত। হঠাৎ ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার, বেদনা মিশ্রিত হাসি। হেসেই মাথা ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিল নির্জন। সেই হাসির মর্মার্থ গুঞ্জন বুঝে উঠতে পারল না। সায়ন্তী বাড়ি থেকে বেরিয়েছে বিকেলের দিকে। শুভ্রম তার বাবার রুমে গিয়ে সোফায় বসে বলল, কি ভাবলে ড্যাড? পলিটিক্সে যোগ দিবে আবার? সৌভিক আদনান চশমাটা ঠিক করে নাকে বসিয়ে বললেন, না, তোমার মা রাজনীতিটা কোনো কালেই পছন্দ করতেন না, তাই তার কথা ভেবেই আর ওসব জড়াচ্ছি না। অন্তত ওর এই ইচ্ছেটা অপূর্ণ রাখতে চাই না আমি। কিন্তু আমি চাই। আই ওয়ান্ট হ্যাভ টু ওন পলিটিক্যাল ক্যারিয়ার ড্যাড। মাঝখান থেকে নির্জন আমার জায়গাটা নিয়ে নিল। শুভ্রমের কণ্ঠে আক্রোশ। নির্জনের প্রতি শুভ্রমের মনোভাবটা যে শান্তি বিষিয়ে দিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌভিক আদনান থমথমে গলায় বললেন, নির্জন নিজের যোগ্যতার তার জায়গা করে নিয়েছে। এই দেশে রাজতন্ত্র চলে না যে বাবার মৃত্যুতে সন্তান ক্ষমতা পাবে। তাছাড়া তোমার জীবনে নির্জনের অবদানটা কতটা সেটা কি ভুলে গেছো? শুভ্রম রাগান্বিত স্বরে বলল, ভুলিনি আমি। পাশাপাশিও আমার কতটা ক্ষতি করেছে সেটাও ভুলিনি। ওর জন্য, শুধুমাত্র নির্জনের জন্য আজ গুঞ্জনকে আমি নিজের করতে পারলাম না। ওই মেয়েটার সাথে আগে নির্জনের বিয়ে হয়ে গেছে। মেয়েটা ওকে ভালোবাসে। ওদের মাঝে থার্ড পার্সন হয়ে গিয়েছিলে তুমি। শুভ্রম গর্জে উঠে বলল, আমি কোনো থার্ড পারসন নই। আমার জীবনটা গুছিয়ে দিয়ে আবার সেটা সুন্দরভাবে এলোমেলো করে দিয়েছে নির্জন। ধ্বংসের স্বাদ আমি যেমন পেয়েছি, ওকেও তেমনটা ফিরিয়ে দেব। শুভ্রম হর্ন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সৌভিক আদনান চশমা খুলে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সায়ন্তী তৃপ্তির হাসি দিল। বাড়ি ফেরার পর থেকেই অনবরত হাসফাস করছে গুঞ্জন। নিজের প্রতি বিতৃষ্ণা বোধ হচ্ছে। কেন নির্জনকে মারতে গেল? নির্জনের শেষ হাসিটা মনে পড়তেই কান্না পাচ্ছে তার। নিজের হাতটা রাখতেই ইচ্ছা করছে না। এমন কষ্টবোধ কেন হচ্ছে? ভেতরে থাকা সুপ্ত অনুভূতিগুলো জেগে উঠছে যেন। অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করেও এখন আর পেরে উঠতে পারছে না গুঞ্জন। ফোন বের করে সেটা অন করলো। সারা অনেকগুলো কল দিয়েছে, কিন্তু এখন নির্জনের সাথে কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট, তাই কল দিয়েই দিল। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বারেও রিং হতে হতে কেটে গেল। নির্জন কি রাগ করলো? চাপা অপরাধবোধ কাজ করছে গুঞ্জনের মধ্যে। হঠাৎ ফোনটা বেজে উঠতেই কেঁপে উঠে দেখলো নির্জন কল ব্যাক করেছে। কাপা কাপা হাতে ফোনটা নিয়ে কল রিসিভ করলো। কানে ধরতেই ওপাশ থেকে ব্যস্ত স্বর নির্জন বলল, হ্যাঁ বলো, অফিসে আছে এখন, তাই ফোন ধরতে পারেনি। নির্জনের কথা শুনে কান্নাগুলো গলায় পুঞ্জীভূত হচ্ছে গুঞ্জনের। কান্না কেন পাচ্ছে? অদ্ভুত তো। এমন চিৎকাদনে কবে থেকে হলো গুঞ্জন জানা নেই। কি হলো গুঞ্জন? কথা বলছো না কেন? এখনো রেগে আছে আমার উপর? গুঞ্জন এবার শব্দ করেই কেঁদে দিল। ওপাশ থেকে ক্রমাগত ফোপানির শব্দ কানে আসতেই নির্জন উত্তেজিত হয়ে বলল, কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? এমন নানা প্রশ্ন ছুড়ে দিলেও গুঞ্জনের কোনো উত্তরই ছিল না। নির্জন মুখে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, পাগলি মেয়ে, একটু বদলাওনি দেখছে। তোমার বারান্দা দরজাটা খোলো, পাথরটা ব্যথা করছে তো। কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছিল বারংবার। হঠাৎ নির্জনের বলা কথাটা কানে প্রতিধ্বনি হতেই হিচকি তোলা মুহূর্তেই থামিয়ে দিল গুঞ্জন। প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে বলল, মানে আপনি এখানে এসেছেন? এখন কি আমি ভেতরে ঢুকতে দেবে নাকি চলে যাবো? এই না না না, আমি দরজা খুলছি। গুঞ্জন চট করে বসা রেখে দাঁড়িয়ে মুহূর্তেই দরজা খুলে দিল। নির্জন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। বরাবরের মতো ভুরুজোড়া বাঁকিয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে।
গুঞ্জনের গাল বেয়ে বড় বড় দুটো ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। উজ্জ্বল শ্যামাবর্ণের গাল দুটো সিক্ত অশ্রুর পাতায় বেষ্টিত ঘন পল্লবগুলো দলা পাকিয়ে আছে। সরু নাকটাও রক্তিম বর্ণ ধারণ করেছে। নির্জনের চোখ জুড়ে এক তৃপ্তিময় আনন্দের ঝিলিক। এটাই সেই গুঞ্জন। এতদিন কৃত্রিম খোলসের আবৃত সত্তাটি আজ পূর্বের রূপ ধারণ করেছে। মায়ের বলা কথাগুলো কতটা সত্য তা এখন নির্জনের বোধগম্য হলো। তাদের জীবনের প্রেমময় মুহূর্তগুলো গুঞ্জনের স্মৃতিতে পাতায় থেকে মুছে গেলেও অনুভূতির প্রখরতা আজও বিদ্যমান। নিজে শত আঘাত সহ্য করতে পারলেও নির্জনের ব্যথায় ব্যথিত হবেই। নির্জন পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গুঞ্জনের চোখের পানি মুছে দিতেই গুঞ্জন তার বুকের কপাল ঠেকায়। নির্জন ওর মাথায় হাত দিয়ে বলল, এভাবে কাঁদছো কেন? আর এত কাছাকাছি এসে দাঁড়ানোর মানে? তোমার স্পর্শ করার কোনো অধিকার তো আমার নেই। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি আপনার গায়ে হাত তুলতে চাইনি, ওসব বলতেও চাইনি, কিন্তু কিভাবে কি বলে ফেলেছি। মানসিকভাবে দোটানার মধ্যে ভুগছি আমি। আমায় মেরেছো তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু মারার কারণটা আমায় কষ্ট দিয়েছে। তোমার গায়ে আমিও হাত তুলেছিলাম, প্রথমবার তোমার উদ্ভট কাজের জন্য। তুমি নিজের শাড়িতে হাত দিয়েছিলে সেদিন, রাগ করেছিল আমার। আর আজকে চুপ কেন ছিলে তুমি? মুখের উপর বলে দিতে পারলে না যে তুমি বিবাহিত? তোমার কাছে তো এটাই সত্য যে আমাদের বিয়েটা এখনো হয়নি। বড় বড় তুমি এক্সট্রা অ্যাডভান্টেজ পাও। এই যে তোমার কষ্টটা তুমিই ফিল করছো, আমিও ফিল করছি, কিন্তু আমার বেলায় শুধু আমি একাই কষ্ট পাই। কারণটা কি জানো? মেয়েরা মন খুলে কেঁদে কষ্টটা কমাতে পারে, কিন্তু ছেলেদের প্রকাশ্যে কাঁদার কোনো অধিকার নেই। কণ্ঠ বারবার রোধ হয়ে আসে। যতই নিজেকে কঠোর ও শক্ত রাখতে চাক না কেন, আবেগের কাছে স্বভাবতই ব্যর্থ হচ্ছে নির্জন। ভালোবাসেন আমায়? এমন পরিস্থিতিতে গুঞ্জনের সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক প্রশ্ন শুনে নির্জন থমথমে গলায় বলল, সব প্রশ্নের উত্তর জানতে চাইতে হয় না, নিজে খুঁজে নিতে হয়। দিন দিন টাফার হয়ে যাচ্ছে, রাতের প্রশ্নটা করতে না। কখনো প্রপোজ করেননি? করেছিলাম বহু আগেই, কিন্তু তুমি ভুলে গেছো। গুঞ্জন অবাক চোখে নির্জনের দিকে তাকিয়ে বলল, মানে? আনমনে কি থেকে কি বলে ফেললো ভাবতেই নির্জন নিজেকে গালাগাল দিতে দিতে কৃত্রিম হেসে বলল, আমি বলতে চাইছিলাম যে প্রপোজ করাটা তো ম্যান্ডেটরি না। মাত্র 3 শব্দের মাধ্যমে নিজের অনুভূতিগুলো প্রকাশ করা কি কখনো সম্ভব? আমার জন্য তো পুরো কম্পোজিশন আকারে বললেও সম্ভব না। আপাতত থাক না সবটা না বলা। অনুভব তো করতে পারছো তুমি সবটা, এটা কি যথেষ্ট নয়? গুঞ্জন মনির হাসল, উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করলো। নির্জন নিজের 2 হাতে গুঞ্জনের 2 গাল আগলে ধরতেই বলল, তুমি মই আসক্তিতে আক্রান্ত আমি গুঞ্জন। সেটা ট্রিটমেন্ট যে শুধু তুমি করতে পারো। আমার শ্যামাঙ্গিনীতে আমি আজীবন আসক্ত থাকতে চাই। গুঞ্জন চমকে উঠল। সেই কথাগুলো, সেই সুর আর একই কণ্ঠ। নিজের গাল থেকে হাত সরিয়ে দিয়ে বলল, কি বললেন? এই কথাগুলো কেন বলেন আপনি? এই বাক্যগুলো এই টোনে আমার কানে হুটহাট বেজে ওঠে। মনে হয় খুব কাছের কেউ আমায় এভাবে বলছে, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আপনি। আপনাকে কি আগে কখনো আমি দেখেছি? এমন প্রশ্নে নির্জন খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। থতমত খেয়ে নিজেকে সামলে বিষয়টা এড়িয়ে যেতেই বলল, ওসব নিয়ে ভেবো না, হ্যালুসিনেশন হয়তো। কিন্তু তুমি হঠাৎ আমার মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত উদ্গ্রীব বলে কেন বলো তো? যে তুমি বিয়ে করবে না বলে এত কাহিনী করলে, সে তুমি এখন এমন আচরণ করছো? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম, কিন্তু আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথম থেকেই আপনার উপর আমার বিরক্তি হয়ে থাকার কথা, কিন্তু আমি সেটা পারছি না। বারবার মনে হচ্ছে আপনি আমার খুব কাছের, অনেক পরিচিত, আমার সবচেয়ে আপনজন। সবাই বলে আমি নাকি অনেক কঠিন মনের মানুষ। লাস্ট কবে কেঁদেছি আমার মনে পড়ছে না, কিন্তু আজ আপনাকে আঘাত করে আমি নিজেই কেঁদেছি। এসব কি হচ্ছে আমার সাথে? আপনাকে তো আমি চিনি না। একটা অপরিচিত মানুষের প্রতি হঠাৎ এমন অনুভূতি আসার কারণ কি? 2 হাতে মাথার চুল খামচে ধরে বিছানায় বসে পড়ল গুঞ্জন। নির্জন সবকিছুই সমীকরণ মেলাতে পারলেও গুঞ্জনকে এসব বলতে পারবে না। এদিকে গুঞ্জনের মনে জমে থাকা প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ওর মাথায় হাত রেখে নির্জন আশ্বস্ত দিয়ে বলল, এত ডেসপারেট হয়ে যেও না। প্রথম দিনে বলেছিলাম এমন অনেক কিছু আছে যা তুমি জানো না। সেগুলো নিয়ে মাথা না ঘামিয়ে নিজের প্রতি কনসেন্ট্রেট করো। তোমার সেলফিশ হতে হবে, শুধুমাত্র নিজেকে নিয়ে ভাববে তুমি, তবে তোমার পাশে ছায়া হিসেবে একজন সবসময় থাকবে।
সৌভিক আদনান নির্জনের দিকে তাকিয়ে ব্যস্ত স্বরে বললেন, গুঞ্জন নামের মেয়েটাকে তুমি নিজের কাছে রাখছো না কেন? ও তোমার স্ত্রী, এভাবে বাইরে ছেড়ে দিচ্ছ যেখানে ওর কোনো প্রোটেকশন নেই। নির্জন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিয়ে বলল, ওর জন্য এত ভাবার দরকার নেই। শুভ্রবের এত সাহস নেই যে আমার কাছ থেকে ওকে কেড়ে নেবে। আমার ছেলে মেয়ে দুজনেই মেয়েটার শত্রুর মতো। শুভ্রম ওর কোনো ক্ষতি করবে না, কিন্তু সায়ন্তী ও সব কিছুই করতে পারে। যেমন আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন ভুয়া আগে থেকে। আমি বুঝে কিছু বলিনি। সৌভিক আদনান হেসে বললেন, সত্যি বলতে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। তুমি আমাকে অনেক সাপোর্ট দিয়েছো, তোমার জন্য এখনো বেঁচে আছি আমি। কিন্তু সব সত্য জানার জন্য কখনো ফোর্স করনি আমায়। নির্জন সিগারেটটা জানলা দিয়ে ছেড়ে ফেলে বলল, মিস্টার আফনাদ, আমি একদমই স্বার্থান্বেষী নই, কিন্তু গুঞ্জনের স্বার্থে সব কিছু করতে পারি। আপনাকে প্রোটেকশন দিচ্ছি শুধুমাত্র ওর জন্য। আফরান সোহাইর নির্জন পলিটিক্সে নিজেকে জড়িয়েছে শুধুমাত্র গুঞ্জনের জন্য। আমি জানি সেটা, তোমরা দুজন এক থাকো সেটাই আমি চাই। বলেই পোষণের হাসি দিলেন সৌভিক আদনান। বিকেলে ছাদে বসে বসে সেই দিন চৈত্র মাস বইটার পৃষ্ঠা উল্টাচ্ছিলাম, কিন্তু উপন্যাসে মন বসছিল না একদমই। এক সপ্তাহ যাবৎ বাসায় বন্দি করে রেখেছি নিজেকে। পড়াশোনা ডুবেছিলাম যেন মাথায় ওসব চিন্তা না আসে, কিন্তু এখন আবার মনের ভেতরে প্রশ্নগুলো জেগে উঠলো। হঠাৎ ফোন প্রাইভেটে কেঁপে উঠলাম, তাকিয়ে দেখলাম সারার কল। রিসিভ করে কানে লাগাতেই, ফাইনালি তোকে পেলাম। এতদিন কই ছিলি? যখনই কল দিই সুইচ অফ বলে। আমি তো কাল তোর বাড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম। তাহলে তো ফোন ধরে লস হয়ে গেল। ফাজলামি বাদ দিয়ে আসল কথা বল। আসল নকল কিছু না, স্টাডি নিয়ে পড়েছিলাম কয়দিন। শুধু রাতে নির্জনের সাথে কথা বলার জন্য ফোন অন করতাম। আমার কথায় সেটা সন্ধিয়ান কণ্ঠে বলল, এই নির্জন ভাইয়ের সাথে তোর সম্পর্কটা কি? কেসটা বুঝে উঠতে পারছি না ইয়ার। ওনার মতো নেতা টাইপ মানুষ। তোকে ইচ্ছে করেই একটা কথা জানাইনি, কারণ বিষয়টা মেনে নিতে পারছিলাম না। কিন্তু এখন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আমার। কিভাবে হলো জানি না আমি। হয়তো ভাগ্যের খেলা এটা। আমার অনেক অজানা বিষয়ের পেছনে দায়ী। সারা অনেকটা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে সেটা তো বল। নির্জনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সারা, আমি মেনে নিয়েছি ওনাকে। এইহীন কথায় সারা চিল্লিয়ে বলে উঠল, কি পাগল হয়ে গেছিস তুই? নির্জন ভাই বিবাহিত, ওনার বউ আছে, আর তুই কিনা তাকে বিয়ে করতে চাইছিস? একটা বিবাহিত ছেলের সাথে তোর বাবা কি করে বিয়ে ঠিক করলেন তোর? একটা বিবাহিত ছেলে সাথে তোর বাবা কি করে তোর বিয়ে দিতে চাচ্ছেন? গুঞ্জন, কান দুটো ভোবো করছে। নির্জন বিবাহিত, এটা কিভাবে সম্ভব? বুকের ভেতর ধপাস ধপাস স্বপ্ন ক্রমশ প্রতিবোধ হচ্ছে। এক ক্রাশ অবিশ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, একদম ওনাকে নিয়ে আজে বাজে কথা বলবি না। নির্জন বিয়ে করেছে, এটাও হতে পারে না। বাবা আজ নির্জন, দুজনের উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারি। যারা ঝাঁঝালো কণ্ঠে বলে, বিশ্বাস করা ভালো, কিন্তু সেটা যেন অবিশ্বাস না হয়। শুধু আমি না, সবাই জানে যে নির্জন ভাইয়া বিবাহিত, তাও 3 বছর আগে থেকে। তুই কিভাবে চিনিস নির্জনকে? ওনাকে কেই বা না চেনে? আমাদের ভার্সিটি থেকে তো স্টাডি কমপ্লিট করেছে নির্জন ভাইয়া। আমি তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। একদিন শুনলাম নির্জন ভাইয়া নাকি আমাদের সমবয়সী একটা মেয়েকে বিয়ে করেছেন। তুই তো সেকেন্ড ইয়ারে এসে অ্যাডমিশন নিলে, এর জন্য জানিস না। মিথ্যে বলছিস তুই। নির্জন ম্যারিড হলে আমাকে কেন বিয়ে করতে চাইছে? তোর কোথাও ভুল হচ্ছে সারা। আমার কোনো ভুল হচ্ছে না গুঞ্জন। ইনফ্যাক্ট তুই সত্যিটা মানতে চাইছিস না। এত বছরের বন্ধুত্ব আমাদের, আমি তোর খারাপ চাই না বলেই সত্যিটা জানিয়ে দিলাম। আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নিস না। আমার কথা বিশ্বাস না হলে তুই চাইলে খোঁজ নিয়ে জানতে পারিস। এমন কান থেকে ফোনটা নামিয়ে নিলাম। আর কোনো সমস্যা শোনার ইচ্ছে নেই। সারার প্রতিটা কথায় বুকের ভেতর ছুরির আঘাত করছিল ক্রমাগত। সারার কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই, কিন্তু সত্যি আমার মন মানতে চাইছে না সত্যটা। হেলোমেলো পায়ে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে চলে গেলাম। এখন আমাকে একজনই এই গোলক দাদায় সমাধান দিতে পারে।
নীলিমা ম্যাম বর্তমান আমাদের ভার্সিটির সবচেয়ে পুরাতন শিক্ষক, আমাদের ডিপার্টমেন্টের হেড। নির্জনের ব্যাপারে উনি আসল সত্যিটা জানেন। ফোন হাতে নিয়ে কল দিলাম ম্যামকে। 3বার রিং হতেই রিসিভ হলো। ওপাশ থেকে উচ্ছ্বাস কণ্ঠে ম্যাম বললেন, আফরা সেহরিস রাইট। গলা কাঁপছে আমার, তবু মলিন হেসে বললাম, ইয়েস ম্যাম। কেমন আছেন? আছি। তোমার ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে। ইজ দেয়ার এনিথিং রং? জোরপূর্বক হেসে বললাম, ম্যাম আই নিড ইউর হেল্প, ইটস আর্জেন্ট। একজনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে। কার ব্যাপারে জানতে চাও বলো। ম্যাম, আফরান জোহাইয়ের নির্জন, উনি কি বিবাহিত? 3 বছর আগে নাকি। আমার কথা শেষ হওয়ার আগেই ম্যাম বলেন, এই বিষয়টা আমার কাছেও ধোঁয়াশা গুঞ্জন। 3 বছর আগে নির্জন স্টাডি কমপ্লিট করার পরপরই ঘরোয়াভাবে একটা মেয়েকে বিয়ে করে। মেয়েটার বয়স কম ছিল, তাই মেয়েটার ক্যারিয়ার স্টাবলিশমেন্টের পরই নির্জন তাকে প্রকাশ্যে বিয়ে করবে বলে জানিয়েছিল। তাকে আমরা কেউ কখনো দেখিনি। কিন্তু তুমি এসব কেন জানতে চাইছো? হাত থেকে ফোনটা ধপাস করে ফ্লোরে পড়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করছি, কিন্তু কান্না যেন থামছেই না। কেন আমার সাথে এমনটা হলো? কেন আমাকে এভাবে ঠকালেন নির্জন? আমি তো প্রথম থেকে আপনাকে বিয়ে করতে চাইনি। আপনি নিজে এগিয়ে এসে আমাকে আপনার সাথে জড়ালেন, শেষে ভেঙে গুড়িয়ে দিলেন, ধ্বংস করে দিলেন আমায়। আর কত ওয়েট করতে বলবি আপি? নির্জন যখন গুঞ্জনকে বিয়ে করে সংসার করা শুরু করবে তখন অপেক্ষা শেষ হবে, তাই না? শুভ্রমের কণ্ঠে আক্রোশ। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে শান্তির দিকে। শান্তি বিরক্তি নিয়ে বলল, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি ডেসপারেট হয়ে যাচ্ছিস ওই মেয়েটার জন্য? হ্যাঁ, আই ডেসপারেটলি ওয়ান্ট হার। অনেক হারিয়েছি আমি জীবনে। নির্জন আমায় যা দিয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি কেড়ে নিয়েছে, কিন্তু গুঞ্জনকে এবারও বিয়ে করতে পারবে না। আমি তা হতে দেব না। ওদের বিয়েটা অনেক আগেই জাস্ট শাট আপ। ওসব কথা আমার সামনে ফর্দার মুখে আনবি না। ধমক খেয়ে শান্তি হকচকে এগিয়ে বলল, ও কি বলবো না? তোকে আমি অনেক আগেই বলেছি না, ভরসা রাখ আমার উপর। এখনো কোনো স্টেপ নেওয়ার সময় আসেনি। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে সবটা ভেস্তে দিস না। শুভ্রব দাঁত কিরমির করতে করতে বলল, তাহলে সঠিক সময়টা কখন? দেরি আছে, একটু ধৈর্য তো ধরতে হবে মাই ডিয়ার ব্রাদার। গো টু হেল উইথ ইউর ধৈর্য। শুভ্রব ফোঁস করতে করতে নিজের ঘরে চলে গেল। সায়ন্তী গভীর মনোযোগ সহকারে নিজের পরিকল্পনা ছক কষতে লাগলো, যেন তার নিজের স্বার্থটাই সবার ঊর্ধ্বে থাকে। বাবার মুখোমুখি দাঁড়িয়ে কঠিন স্বরে বললাম, বাবা আমি কোনো বিবাহিত ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার কথা শুনে বাবা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, হাতের পেপারটা টেবিলে রেখে আমার দিকে এগিয়ে এসে হতভম্ব হয়ে বললেন, বিবাহিত মানে? কে বিবাহিত? বাবার কথা শুনে অবাক হলাম। তার মানে উনি জানেন না কিছু? নির্জন সবকিছু নিজের মধ্যে লুকিয়ে রেখে আমায় বিয়ে করতে চাইছে? এত তো জঘন্য। উনি আমার প্রতি এত ভালোবাসা দেখান, ভালোবাসার মানেটা কি আদৌ জানেন তিনি? কি হলো বলো? কান্নার তোড়ে ইজ্জত কেঁপে কেঁপে উঠতেই নাক টেনে বললাম, বাবা নির্জন ম্যারিড। ও নাকি আরো 3 বছর আগে বিয়ে হয়ে গেছে। ওর স্ত্রী আছে, তাকে ছেড়ে আমাকে বিয়ে করতে চাইছে। আমি একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের সংসার ভাঙবো বাবা? বলতে পারো আমি নির্জনকে কখনোই বিয়ে করতে পারবো না। নির্জন বিবাহিত না কি সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। বিয়ে তুমি নির্জনকেই করছো, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। একেবারে বিস্ময় শেষ পর্যায়ে গিয়ে পৌঁছালাম। বাবা একদম স্বাভাবিক আচরণ করছে, তার মানে তিনি সত্যটা আগে থেকেই জানেন, অথচ সবাই মিলে সেটা লুকিয়ে আমাকে বিয়ে দিচ্ছিলেন। এটা কি আমার স্বপ্ন নাকি কল্পনা? বিশ্বাসই হচ্ছে না যে অবাক চোখে তাকিয়ে বললাম, বাবা তুমি আগে থেকে সবটা জানতে, আর সব জেনেই? শুধু আমি না, সবাই জানে। সত্যটা তোমাকে মানতে হবে গুঞ্জন। পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে দাঁড় করায় বলা যায় না, তাই নিজের ভাগ্যকে মেনে নাও। রাগ লাগছে, শক্ত স্বরে বললাম, ভাগ্য? কিসের ভাগ্যর কথা বলছো তুমি? তোমাররা নিজেরাই আমার উপর সবটা চাপিয়ে দিতে চাইছো। আমি কি পুতুল মনে হয় তোমার যে যেভাবে নাচাবে সেভাবেই নাচবো? আমার কি নিজস্ব কোনো ইচ্ছে বা মতামত নেই? বাবা কঠিন সুরে বললেন, যা ইচ্ছা বলতে থাকো, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি, মানবে কি না?
বিয়ের জন্য প্রথম থেকে প্রেশার দিচ্ছ, তার উপর নির্জনকে বিয়ে করতে হবে। এফশাট হনহনে পা চালিয়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। না, আমি এই বিয়েতে রাজি হব না, আর না দরজা খুলবো। মরে গেলেও নির্জনের মুখ ধর্ষণ করব না। একজন প্রতারককে আর যাই হোক বিয়ে করা যায় না। চোখ মুখে কারো উষ্ণ নিঃশ্বাসে আশ্রে পড়ছে অনবরত। গালে শুকিয়ে যাওয়া অশ্রুরেখার ওপর আঙুলের স্পর্শ পেতেই নিশ্চিত হলাম আমার সামনে খুব কাছাকাছি কেউ অবস্থান করছে। চোখ দুটো খোলার চেষ্টা করলেও বারংবার ব্যর্থ হতে হচ্ছে আমায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর জোরে কয়েকটা শ্বাস নিয়ে এক ঝটকায় শোয়া থেকে উঠে বসলাম। ধীরগতিতে চোখ মেলে তাকাতেই ঝাপড়া দৃষ্টিতে ক্রমত স্পষ্ট হতে লাগলো। চারপাশে চোখ বুলিয়ে দেখলাম এটা কোনো হাসপাতালের কেবিন। বিস্ময় দৃষ্টিতে ভাবতে ভাবতে কাছে বসে থাকা ব্যক্তিটিকে দেখেই চোখ দুটো স্থির হয়ে গেল। গাল বেয়ে দুফোঁটা অশ্রুকণা ঝরে বলল। নিজের আমার গালে কপালে হাত দিয়ে পরক করে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব, তাই না? আমি ডক্টরকে ডেকে আনছি। নির্জন চলে গেল। খুব ইচ্ছে করছিল না ক্যাটকাতে, দু হাতে ওনার হাত আঁকড়ে ধরে বলতে, যাবেন না, আপনি যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ আমি ঠিক থাকবো। দূরে সরে গেলে কষ্ট হয়তো, কিন্তু কিন্তু এই কিন্তুটার জন্যই বলা হলো না, আর কখনো হবেও না। যে মানুষটা আমার নয় তাকে নিয়ে এসব ভাবাও পাপ, বলা তো দূরের কথা। নির্জন ভিতরে এলেন। পেছনে একজন ডক্টর ও একজন নার্স। ডক্টর এসে স্টেথোস্কোপ দিয়ে পাল চেক করে স্যালাইনের গতিটা বাড়িয়ে দিলেন। কানে হাসি দিয়ে বললেন, প্রেশার ফল করেছিল, এখন চিন্তার কিছু নেই। রেগুলার মেডিসিন নিলে আর নিজের যত্ন নিলে শরীরের ব্যালেন্স ঠিক হয়ে যাবে। ডক্টর, বাসে কবে নিয়ে যেতে পারবো? আজই স্লাইনটা শেষ হোক। ডক্টর চলে গেলেন। নার্স একটা ইঞ্জেকশন ক্যানোলা পুশ করে সেও চলে গেল। কাঁপা কাঁপা গলায় বললাম, বাবাকে ডাকুন। নিজের আমার দিকে ভুরুকুসকে তাকিয়ে বলল, কিছু লাগবে? লাগলে আমায় বলো। তোমার মা বাবা এখানে নেই। অবাক হয়ে বললাম, এখানে নেই মানে? আর আমি এখানে কেন? আমি তো বাসায় ছিলাম, ফ্লোরে বসে বসে। থেমে গেলাম। কি থেকে কি বলছিলাম নিজেও খেয়াল করিনি। নির্জন ভ্রু নাচিয়ে বলল, কি করছিলে ফ্লোরে বসে বসে? কাঁদছিলে? এটাই তো বলতে চাইছিলে, তাই না? কি হলো বলো, থেমে গেলে কেন? থমথমে গলায় বললাম, আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন আগে। তুমি জেদ ধরে বসেছিলে, দরজা খুলবে না, বের হবে না, খাবে না। তাই তোমার বাবা আমায় ফোন দিলে আমি তোমাদের বাসায় আসি। তোমায় অনেক ডাকাডাকি করি, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। অবশেষে বাধ্য হয়ে দরজা ভাঙতেই দেখি তুমি সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছো। তারপর আর কি, বাসা টু হসপিটাল। বিরক্ত লাগছে ওনার কথা শুনতে, রাগও হচ্ছে প্রচুর। বাবা মাকে কেউ নেই এখানে। নাক মুখ কুচকে বসেই রইলাম। কি হলো, চেহারাটা বাংলার বাচ্চার মতো করে বসে আছো কেন? বিস্ফোরিত চোখে নির্জনের দিকে তাকালাম। উনি বুড়ো কুচকে তাকিয়ে আছেন। বিরক্ত নিয়ে মুখ ঘুরিয়ে নিতেই কানে শীতল বাক্যস্রোত ভেসে এলো। এতই বিরক্তিকর হয়ে গেছে আমি? তোমার এইভাবে কান্নাকাটির কারণ আমি এখনো জানি না। বাবাকে জিজ্ঞেস করার সুযোগ বা ইচ্ছে কোনোটাই ছিল না তখন। তোমার এই অবস্থা দেখে নিজের মধ্যেই ছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমার জন্য তুমি নিজের বেহাল দশা করেছ। কি করেছি আমি বলো? আমি কোনো ভুল করে থাকলে বলো, সেটা আমি শুধরে নেব। আমায় শাস্তি দাও। নিজেকে কেন এইভাবে কষ্ট দিচ্ছ? হাসলাম। না চাইতেও কেন তাচ্ছিলের হাসি ফুটে উঠল মুখে। উনি এমন ভাবে বলছেন যেন কিছুই বুঝতে পারছেন না। কথাবার্তা কেমন একটা ইনোসেন্ট ভাব। কিন্তু উনি কি জানেন আমার ভেতরে ঠিক কতটা কষ্ট হচ্ছে? যাকে নিয়ে কয়েকদিন পরে জীবন বাঁধার কথা ছিল, যাকে এতটা বিশ্বাস করেছিলাম, যাকে নিয়ে এক আকাশ স্বপ্ন বুনে ফেলেছিলাম, সে আমাকে ভেঙে চুরমার করে দিল। এটা সহ্য করার চেয়ে তো গলা দিয়ে কাটা গেলাটা আমার জন্য বেশি সহজ হতো। নিজের দিকে তাকালাম। উনি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। গলা জেড়ে বললাম, মানুষকে ঠকিয়ে কি লাভ পান আপনারা? অন্তত আমার সাথে এমনটা না করলেও পারতেন। আমি অতি সাধারণ, কোনো বিশেষত্ব নেই আমার মধ্যে। তো আমি তোমাকে ঠকিয়েছি? লাইক সিরিয়াসলি? নির্জন বাকরুদ্ধ হয়ে গেল। বিস্ময় চোখে রাজ্যের অবাকতা ছেয়ে আছে তার।
এই ব্যক্তিটার দিকে তাকালেই কেন যেন এক অদ্ভুত মায়ে জড়িয়ে পড়ি আমি। খুবই চেনা একজন বলে মনে হয়, যেন তার সাথে 1000 বছরের পবিত্র এক বন্ধনে আবদ্ধ আমি। এসব অনুভূতির সূত্র কবে মেলাতে পারবো জানি না। মেলালেই বা লাভ কি? উনি তো অন্য কারো হাত চলে অনেক আগেই বাধা পড়ে গেছেন, যেখানে আমি একটা তৃতীয় ব্যক্তি মাত্র। তো তুমি কাঁদছো কেন? তুমি আমার জন্য কাঁদছো? আমি তোমাকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি গুঞ্জন যে তুমি অসুস্থ হয়ে গেলে আবার কাঁদছো? নির্জনের কথা শুনে গালে হাত দিতেই ভেজা অনুভব করলাম। কখন আবার গাল পেয়ে পানি গড়িয়ে পড়ছে খেয়ালই করিনি। বারবার ভেঙে পড়ছি আমি। আমাকে শক্ত হতে হবে। এমন ছিচকাদুনের টাইপ মানুষদের বেশি কষ্ট পেতে হয়। কঠিন দৃষ্টিতে নির্জনের দিকে তাকালাম। ঝাঁঝালো কণ্ঠে বললাম, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনি নিজের সম্পর্কে আমায় মিথ্যে বলেননি। আপনি যে ম্যারিড সেটা আমার কাছে হাইড করেননি। এরপরও এত অবগতা আছে কোথা থেকে? নির্জন আরেক দফা অবগতা নিয়ে বলল, আমি মিথ্যে কবে বললাম? আমি তো এই পর্যন্ত কখনো বলিনি যে আমি অবিবাহিত। আর হাইড করার কি আছে? তুমি তো কখনো জিজ্ঞাসা করনি। বিস্ফোরিত চোখে তাকালাম নির্জনের দিকে। রাগে গা জ্বলে উঠল যেন। সেটাকে দমন করে বললাম, মজা নিচ্ছেন আমার সাথে? আমি কেন আপনাকে জিজ্ঞেস করতে যাব? যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কাছে আগে থেকেই সবটা ক্লিয়ার করা উচিত ছিল আপনার। ইট ওয়াজ এ কম্পালশন গুঞ্জন। আমার অবস্থা যদি তোমায় বলে বোঝাতে পারতাম তাহলে একদম নির্ঝঞ্ঝাট হয়ে যেতাম। বিশ্বাস করো, অনেকটা মুখ বাঁধা বাট হাত পা খোলা টাইপ অবস্থা। কিন্তু কিছু খুলে বলতে পারছি না, কিন্তু হাত পা ঠিকই চালাতে হচ্ছে। কথার মর্মটা কিছুই বুঝতে পারলাম না, তাই মাথা না ঘামি জেদ ধরে বললাম, আমি আপনার কথা বুঝতে পারছি না আর বুঝতে চাইছি না। শুধু এইটা বলবো, আপনি বিয়ের বিষয়ে লুকিয়ে খুবই জঘন্য একটা কাজ করেছেন। আমার সাথে প্রতারণা করেছেন। ইউ আর দ্য ব্রিগেড ব্রিট্রেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। নির্জন চমকে গেলেন। হয়তো আমার মুখ থেকে প্রতারক সম্বোধন শুনবে এটা ওনার কল্পনার বাইরে ছিল। নিজেও কেমন যেন লাগছে ওনাকে এভাবে বলতে। নির্জনকে কষ্ট দিলে সেটা আমি কিভাবে ফিল করতে পারি? ভাবতে অদ্ভুত লাগছে, কিন্তু অদ্ভুত হলেও এটাই সত্য। এসবের জন্য এখন নিজের প্রতি বিতৃষ্ণা বোধ হচ্ছে। হঠাৎ নির্জন এগিয়ে এসে একদম আমার গা ঘেঁষে বসে পড়ল। চমকে উঠে তার দিকে তাকাতেই আমার দু গালে 2 হাত দিয়ে মুখটা নিজের দিকে ফিরিয়ে নিলেন, যেন মুখ গড়ে নিতে না পারি। আমি মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করতে 2 হাত জোরে চেপে ধরল। স্থির হয়ে একটা ঢোক গিললাম। নির্জন আহত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিভাবে বললে তুমি কথাটা? তোমার আমার মধ্যে ঠিক কি আছে সেটা তুমি বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট বলতে পারবোই না আমি। ওই যে বললাম না, মুখ বাঁধা। একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, কিছু খুঁজে পাও কিনা। আমায় তোমার কাছে প্রতারক বলে মনে হয় কিনা। নির্জনের হাগুলতা মিশ্রিত কথাগুলো কানে জন জন করে বাজছে। ওনার দৃষ্টিতে দৃষ্টি মেলালাম। অদ্ভুত রকমের গভীর সেই অক্ষিদয়, যেন ভিন্ন এক মায়ার জগৎ, যেখানে নিজের অজান্তে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি। 2 বার পলক ফেললেও এখন আমার দৃষ্টি স্থির। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন হিম ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। নড়তে চড়তে পারছি না। নিজের এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চিরচেনা চোখ জোড়াই চিরচেনা সেই আসক্তি। দৃষ্টি ঝাপসা হয়ে এলো। চোখ বন্ধ করে ফেললাম। তড়িৎ গতিতে চোখের কার্নিশ বেয়ে তরল উষ্ণ অশ্রুকণা ঝরে গাল বেয়ে গড়িয়ে পড়ল। গালে রাখা নির্জনের হাতের উপর হাত রেখে ওনার কপালে কপাল ঠেকিয়ে দিলাম। কান্নার গতি বেড়ে গেল। পরমুহূর্তে নিজের গালে টপ টপ করে পড়া পানি স্পর্শ পেতে বুঝলাম নির্জন কাঁদছে। কয়েক মুহূর্তের ব্যবধানে কি ঘটলো জানি না। আসক্ত হয়ে পড়েছিলাম যেন। এটা কি তাহলে নির্জনের বলা সেই তুমি মই আসক্তি? পাশানি, তুমি বড্ড খারাপ। আমার মতো একটা মানুষের মুখ দিয়ে তুমি কতবার যে পানি ঝরিয়েছ ভাবতেও পারবে না। তোমার চোখে নিজেকে অপরিচিত হিসেবে দেখতে, তোমার মুখে বারবার আপনি সম্বোধন, এসব যে আমায় জ্বালিয়ে পুড়িয়ে কারকার করে দিচ্ছে। কেন বোঝো না তুমি? হঠাৎ করেই ঘোর কেটে গেল। বাস্তবতায় ফিরে আসতে ফট করে চোখ মেলে তাকালাম। নিজনের চোখ দিয়ে এখনো নিঃশব্দে পানি পড়ছে। নিজেকে স্বাভাবিক করে ওনার দিকে এক হাত দূরে সরে গেলাম। নিজের অবাক চোখে তাকিয়ে আছে। থতমত গলায় বললাম, যাই বলুন না কেন, সত্য তো এটাই যে আপনি আমায় ঠকিয়েছেন, ধোঁকা দিয়েছেন।
দোষটা আমারই। আমি বোকার মতো আপনাকে বিশ্বাস করেছিলাম। তুমি এখন একই কথা বলছো? হ্যাঁ বলছি, আর বলবো। আপনি আমায় বিশ্বাস ভেঙেছেন, আমার অনুভূতি নিয়ে খেলেছেন, ইভেন এখনো খেলছেন। আপনার মতো একটা জঘন্য মানুষকে নিয়ে আমি আমার আবেগ ভাসাতে চাই না। আজ থেকে আপনাকে শুধুই ঘৃণা করি আমি। এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করবেন না। কঠিন স্বরে বললাম কথাগুলো। নির্জন আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কাঁদছেন না, কিন্তু চোখ মুখ একরাশ বিষণ্ণতা। আমার কথাগুলো হজম করতে হয়তো বরাবর হোঁচট খাচ্ছেন। অস্পষ্ট সুরে বললেন, তুমি আমাকে ঘৃণা করো? আরেকবার বলো তো। নির্জনের কণ্ঠ রোধ হয়ে আসছে বারবার, বুক ফেটে কান্না আসছে আমার। তাতে দাঁত চেপে সেটা আটকে রাখলাম। রাগী স্বরে আরেকবার চিৎকার করেই বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি আমি আপনাকে। এছাড়া আর কিছুই কি ডিজার্ভ করেন আপনি? নির্জন হাসলো। ওনার দিকে অবাক হয়ে তাকালাম। এখানে হাসির কি খুঁজে পেল উনি? নিঃশব্দে হেসে বললেন, একদম ঠিক বলেছো তুমি। আমি শুধু ঘৃণারই যোগ্য। কিন্তু তুমি এই কথাটা বলতে গিয়ে এভাবে কেঁদে বসাচ্ছ কেন? হকচকিয়ে গেলাম। আমি কাঁদছি কখন? চোখের পানি আটকে রাখতে কি শেষমেশ ব্যর্থ হয়ে গেলাম? নির্জন আমায় সিক্ত গাল থেকে এক আঙ্গুল দিয়ে অশ্রুকণা নিয়ে বললেন, কথাগুলোতে নির্জন বিদ্রুপ করে বলছেন সেটার বুঝতে বাকি নেই। মুখ ঘুরিয়ে চোখের পানি মুছে নিলাম। ঝাঁঝালো কণ্ঠে বললাম, আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। নির্জন বসা থেকে উঠে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে মলিন কণ্ঠে বললেন, অবভিয়াসলি বাধ্য তুমি। বাট ইউ নো হোয়াট, আমি তোমার কাছ থেকে কোনো অ্যান্সার শোনার আশায় কোয়েশ্চেনটা করিনি। ইট ওয়াজ জাস্ট আ রিমাইন্ডার ফর ইউ। মনে করে দিলাম তোমার অস্তিত্ব জোরে ঠিক কতটা অংশে আফরান জোহার নির্জন দখল করে রেখেছে। তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। মানলাম আপনার কথা ঠিক, কিন্তু আপনার লাইফে কি আদৌ আমি এক্সিস্ট করি? আপনার মনে কি আমার জন্য কোনো জায়গা আছে? হয়তো আছে, হয়তো নেই। যদি থেকেও থাকে তবে আমি হয়তো আপনার লাইফে দ্বিতীয় নারী হব। নিজের আবারও হাসলো, কিন্তু এই হাসিতে যেন কোনো প্রাণ নেই, কোনো উচ্ছলতা নেই। গায়ে কাটা দিয়ে উঠলো সেই হাসিটা। চোখ সরিয়ে নিতে উনি বললেন, যে বুঝতে চায় না তাকে বোঝানো চায় না। তবে এটা ঠিক যে তুমি আমার লাইফের দ্বিতীয় নারী। তার ছিল হাসি নিক্ষেপ করলাম। উনি সবটা স্বীকার করেছেন, বিয়ে স্ত্রী সব, তবু আমাকে এর সাথে কেন জড়াতে চাইছেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি কারোর জীবনে অন্যতম হয়ে বাঁচতে চাই না, একমাত্র প্রধান হয়ে বাঁচতে চাই। আপনার মতো মানুষের সাথে জীবন বাঁধতে পারবো না আমি, আর না বাঁধতে চাই। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। নির্জন দৃষ্টি মুহূর্তেই রুট হয়ে গেল। চল শক্ত করে তাকালো আমার দিকে, দাঁতের দাঁত চেপে কর্কশ গলায় বলল, বিয়ে নিয়ে ফার্দার কোনো কথা তুললে আমার জঘন্যতম রূপটা তোমাকে দেখাতে বাধ্য হব। আমি তুমি সারা জীবন ঘৃণা করো, কষ্ট দাও, কিচ্ছু বলবো না। কিন্তু বিয়ে তুমি আমাকেই করছো। আফরা সেরিসের নামটা শুধুই নির্জনের সাথে জুড়বে, বাই হুক আর বাই ক্রুক। নির্জন পা ঘুরিয়ে চলে যেতে লাগলেন। ভেজা কণ্ঠে বলে উঠলাম, যার মুখটা দেখতে ইচ্ছে করে না তাকে সারা জীবন সহ্য কি করে করব? বিয়ে তো আপনি নিজের স্বার্থের জন্য করবেন। হয়তো আমি আটকাতেই পারবো না, কিন্তু মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। নিজের পা থামিয়ে দিলেন। উল্টো করে কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে রইল। আর্যকে বারবার তাকাচ্ছি, কিন্তু উনি এদিকে ফিরছেন না। হঠাৎ ভাঙা গলায় বললেন, পরীক্ষাটা মনোযোগ দিয়ে দাও। তোমাকে বলেছি না তোমাকে সেলফিশ হতে হবে? আমার মুখ দেখতে হবে না তোমার কখনো, না বিয়ের আগে না বিয়ের পর। শুধু বিয়ের দিন একবার দেখতে হবে। অ্যাজ ইটস এ কম্পালশন, উই উইল নিড টু মেনটেন দ্যাট। এক মুহূর্তের জন্য একটু কষ্ট করে সহ্য করে নিও না হয়। আহত দৃষ্টিতে নির্জনের দিকে তাকালাম। ওনার কণ্ঠে কাতরতা যেন আমার ভেতরটা ঝরঝর করে দিচ্ছে। কোনো দিক থেকেই সমীকরণ মেলাতে সক্ষম হচ্ছি না। নির্জনের শার্টের হাতা চোখ ঘষে বললেন, আমি প্রতারক, আমি ঘৃণা করো, আমার মুখ দেখতে ইচ্ছে করে না, সহ্য করতে পারো না। আর আর হোয়াট এভার, এসব কথায় জ্বালাটা হয়তো তুমি কোনোদিন বুঝবে না, কেননা আসল সত্যিটা তোমার মুখ ফুটে বলতে পারবো না আমি, আর না তুমি কখনো জানতে পারবে। আমি চাইও না, বিশ্বাস করো, আমি চাই না তুমি সবটা জানো। জানলে আজকের দিনটার জন্য অনেক আফসোস হবে, সহ্য করতে পারবে না তুমি। নির্জন চলে গেল। এতক্ষণ আটকে রাখা অশ্রুগুলো এখন ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগলো। আসল সত্যি বলতে কি বুঝলেন উনি? ভাগ্য এ কোন গোলক দাদাই দাঁড় করালো আমায়? তাহলে কি আমার এই কোথাও ভুল হচ্ছে? গভীর মনোযোগ সহকারে বইয়ের ভেতর ডুবে আছি। পরীক্ষা চলছে, তাই
পড়া ছাড়া আর কোনো চিন্তা মাথায় আনছি না এখন। নির্জনের সাথে কয়েকদিন একবার কথা বলিনি, দেখাও হয়নি, কোনো খোঁজ খবর নেয়নি উনি আমার। হয়তো উনি নিজের সিদ্ধান্ত বিয়ের আগে ওর পরে কখনোই দেখা দিবে না, কিন্তু একবার ফোন দিয়ে কথা তো বলতে পারবে। ফোনটার দিকে বারবার তাকাচ্ছি আর দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে ইতস্তত করছি। মনটা ইদানিং অনেক ব্যয় হয়ে গেছে, নিজের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি। গুঞ্জন, তোর পার্সেল এসেছে। মায়ের দিকে বিরক্ত হয়ে তাকিয়ে দেখলাম ওনার হাতে একটা মাঝারি সাইজের গিফট বক্স। ভুরুকুসকে বললাম, কে পাঠিয়েছি এটা? জানি না, নাম ঠিকানা কিছুই লেখা নেই, শুধু তোর নাম আর ঠিকানা লেখা। আচ্ছা, রেখে যাও, পড়া শেষ হলে সময় পেলে দেখবো। যত সব। মা চলে যাচ্ছিলেন, আমি আবার ডাক দিলাম, মা শোনো। মা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। আমি কোনো হরিতা না করেই বললাম, মা নির্জনের কোনো খবর জানো? মায়ের চোখ দুটো মুহূর্তেই ধারালো হয়ে গেল। ক্রোধিত স্বরে বললেন, সেটা জেনে তুই কি করবি? সব সময় আমরা যেটা দেখে ও শুনি সেটাই মর্মার্থ সাধারণ হয় না, অনেক কিছুই ব্যতিক্রমী ধরনের হয়। তুই সেই সব বুঝবি না, সব সময় সব কিছু যুক্তি দিয়ে মেলাতে চেষ্টা করিস, এটা তোর ভুল। ভাষণ শেষ করে মা গটগট করে চলে গেলেন। এতগুলো কথা বলতে পারলেন, অথচ নির্জনের ব্যাপারে একটা শব্দ পর্যন্ত বললেন না। বিরক্ত নিয়ে একটা কল দিয়েই বসলাম। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। ফোনটা কান থেকে নামিয়ে নিলাম। আমার কল কেটে দিল। আমার সাথে কথা বলতে চায় না নির্জন, আমায় ইগনোর করছে। তাহলে বিয়ে না করলেই তো হয়। কান্নারা এসে ভিড় করলো মুহূর্তেই। নির্জনের সামান্য অবহেলা সহ্য করার ক্ষমতা আমার নেই, কিন্তু নির্জন, তার কি এতে কোনো যায় আসে? জীবনটা কোন দিকে মোড় নিচ্ছে কে জানে। নিজেকে বহু কষ্টে সামনে নিলাম। চেয়ার ছেড়ে উঠে গিয়ে গিফট বক্সটা হাতে নিলাম। ঘুরিয়ে ফিরে দেখে কোনো নাম খুঁজে পেলাম না। কে পাঠিয়েছে এটা? র্যাপিং পেপার খুলে ভেতরে একটা খাম আর একটা অ্যালবাম পেলাম। আগে খামটা খুললাম, ভেতর থেকে একটা চিঠির মতো 3 ভাঁজের কাগজ বেরিয়ে এলো, যেটা খুলে দেখলাম গোটা গোটা অক্ষরে লেখা, সময় থাকতে সাবধান হও, তুমি ঠকছ, প্রতারিত হচ্ছ, তবুও বিশ্বাস করে যাচ্ছ। মানুষ এতটা বোকা হয় কিভাবে? তোমার অন্ধবিশ্বাস ভাঙার জন্য প্রমাণ পাঠিয়ে দিলাম। তোমার শুভানোধ্যায়ী। লেখাগুলো সব মাথার কয়েকশো হাত উপর দিয়ে গেল। এসব কথার মানে কি? নির্জনের ব্যাপারে কি কিছু ইঙ্গিত দিল? কাপা কাপা হাতে অ্যালবামের প্রথম পেজ উল্টোতেই বিদ্যুৎ দৃষ্টিতে নেই কেঁপে উঠলাম। এটা তো নির্জন। এই মেয়েটার গালে হাত রেখে দাঁড়িয়েছে। মেয়েটার অবয়ব ব্লার করা, তাই একদমই চেনা যাচ্ছে না। শুধু দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে। আর ছবিটা যে এডিট করা নয় সেটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলেই বোঝা যায়। অন্য অন্য পেজ উল্টে দেখলাম পুরো অ্যালবাম জুড়ে নির্জন আর ওই মেয়েটার ছবি। এটা তাহলে নির্জনের স্ত্রী? চোখের পানিগুলো ক্রমাগত ছবিগুলোর উপর গড়িয়ে চলছে। শুনে সহ্য করতে পারিনি, আর এখন চোখে দেখছি। এসব কে পাঠিয়েছে জানি না, তবে চিঠিতে লেখা প্রতিটা শব্দ এখন সত্য বলে মনে হচ্ছে। মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে উঠলাম। ওড়না মুচড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এলাম আমি আর সারা। আজ পরীক্ষা শেষ হলো। প্রায় 1 মাস যাবৎ নির্জনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সেদিন নির্জনের চোখে সবটা দেখার পর আমি নির্জনের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাই করিনি। শুধু এটাই ভেবেছি যে করেই হোক, কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত বিয়েটা ভাঙার চেষ্টা করে যাব। জানি সক্ষম হব না, তবুও শেষ চেষ্টা করবই। কি এত ভাবিস বলতো? নির্জন ভাইয়াকে নিয়ে কেন ডুবে থাকিস সারাক্ষণ? সারার বিরক্ত মিশ্রিত মুখের দিকে তাকিয়ে মলিন হেসে বললাম, তুই ভুল ভাবছিস, আমি কাউকে নিয়ে কিছু ভাবছি না। সারা আমার এক হাত জড়িয়ে ধরে বলল, অনেক বদলে গেছিস রে তুই। আর আগের গুঞ্জন আর এখনকার গুঞ্জনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারা হাত নিজের থেকে সরিয়ে দিয়ে বললাম, কোনো ব্যবধান নেই, তোর মাথা নষ্ট হয়ে গেছে, এজন্যই ভুল ভাল বুঝছিস। সারা দিয়ে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগতেই পা উল্টে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগে সামনে দাঁড়ানোর ব্যক্তিটা আমার ডান খাপলে ধরে ফেললো। এটার জন্যই পড়া থেকে বেঁচে গেলেও এখনো আমি পুরোপুরি সেফ না। চোখ খিচে
ঝুলে আছে। ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। আমার সামনে একটা ছেলে আমার ডান হাত এখনো ধরে রেখেছে। ছেলেটার দিকে ভুরু কুঁচকেই তাকিয়ে আছি। কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না। চোখে কালো সানগ্লাস, লাল টি শার্টের ওপর কালো জ্যাকেট, কালো জিন্স আর পায়ে স্লিকার্স। চশমা পরে থাকলেও ছেলেটা যে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে সেটা বুঝতে বাকি নেই। কড়া গলায় কিছু বলতে যাব তার আগে সে আমার হাত ধরে বেশ জোরে সোরে একটা টান দিল। আমি হুমড়ি খেয়ে ছেলেটার বুকে পড়ার আগেই বুকের দুই পাশে হাত রেখে ভর দিয়ে দাঁড়ালাম। বাহ, ভালোই সেন্স রেখে স্টেপ ফেলো তুমি। তোমার ব্রেনটা অ্যাজ ইউজুয়াল মানুষদের মতো না, সব সময় সচল থাকে। ছেলে ভুরু উঁচিয়ে কথাটা বলতেই তার থেকে এক হাত ছড়ে সিটকে দূরে সরে গেলাম। রাগে দৃষ্টিতে তাকিয়ে বললাম, সিনেমার মতো সিন ক্রিয়েট না করে নিজের কাজে যান। এমনিতে ধাক্কা দিয়েছেন বলে কিছুই বলিনি, তার উপর এমন বিহেভিয়ার। ছেলে চোখ থেকে সানগ্লাস সরিয়ে ভুরু কুঁচকে একটা অমায়িক হাসি দিল। সারা ফেল করে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটা আমার দিকে হালকা ঝুঁকতেই পিছিয়ে গেলাম। সে হাসতে হাসতে বলল, তোমার রাগি ফেসটা না জাস্ট ফেভিলিয়াস অ্যান্ড ব্ল্যাডি অ্যাডিক্টেড অন। ছেলের কথা শেষ হওয়ার আগেই কারো হুঙ্কার কানে ভেসে এলো। Just stop this nonsense, damn it. শিউরে উঠে পাশ ফিরে তাকাতে চোখ দুটো স্থির হয়ে গেল। কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পর দেখতে থাকে। প্রতিটা মুহূর্তেই এক একটা যোগ বলে মনে হচ্ছিল আমার। ব্লু শার্ট, ব্লু স্যুট, একদম ফর্মাল গেটআপে মিস্টার আফরান জোহাইয়ের নির্জন রক্তচক্ষু নিয়ে এগিয়ে এসে আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে নিজের বাঁ হাতের আঙ্গুল করে ঢুকিয়ে আঁকড়ে ধরলো। একদৃষ্টে তাকিয়ে আছি আমি তার দিকে, কিন্তু উনি একবারও আমার দিকে তাকালো না, বরং ছেলেটার দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে করতে বললেন, Don't dare to cross your limit. নির্জন কিছু বলছে না তার মানে এই না যে নির্জন কিছু বলবে না। অ্যাকশন শুরু করে দিলে সেটা বুঝে ওঠার সুযোগ পাবি না। মাইন্ডেড। নির্জন আর এক মুহূর্ত দেরি করলেন না। হাত টেনে দ্রুত গতিতে পা চালিয়ে নিয়ে যেতে লাগলেন আমায়। হাত ছাড়ানোর চেষ্টা করতে আরো জোরে চেপে ধরলেন। পেছন ঘুরে ছেলের দিকে তাকালাম। সারা ছেলেটার হাতে থাকা গড়ির থেকে ওড়না ছাড়াচ্ছে। কে এই ছেলে?